আমার এক কিনারে সাজলাল, আমার এক কিনারে সাজলাল, আরেক কিনারে নিমাই চাঁদ, নদীর নামটি সুরমায়া সিলোট বিভাগ না। সিলট আমার সিলট তোমার, সিলট আমার সিলট তোমার, সিলট গলার মালা রে বাবা শাহজালালের দেশ সিলট ভূমি রে, বাবা শাহপরানের দেশ সিলট ভূমি রে। সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালের দেশ সিলট ভূমি রে, বাবা শাহপরানের দেশ সিলট ভূমি রে। আইসি সিলট যাইমু সিলট, সিলট থাকমু শুইয়া, যে মাটিত ঘুমাইয়া আসুন 360 টাউলিয়া। আইসি সিলট যাইমু সিলট, সিলট থাকমু শুইয়া, যে মাটিত ঘুমাইয়া আসুন 360 টাউলিয়া। সিলট আমার সিলট তোমার, সিলট আমার সিলট তোমার, সিলট গলার মালা রে বাবা শাহজালালের দেশ সিলট ভূমি রে, বাবা শাহপরানের দেশ সিলট ভূমি রে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও বিদেশ থেকে আজকাল কানাডা মিরর পর্ব 20-এ যারা সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে আজকাল পরিবারের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ। আলোচনার শুরুতেই প্রথমে আমি আজকে আমাদের এই কোভিড-19 আক্রান্ত হয়ে যেসব ব্যক্তিবর্গ ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে যেসব ব্যক্তিবর্গ এই মহামারী করোনা দ্বারা আক্রান্ত হয়ে অসুস্থতা আছেন তাদের সবার সুস্থতা কামনা করি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আজকাল কানাডা নিয়মিতভাবে আমাদের এই কানাডা মিরর পর্ব আপনাদের সামনে নিয়ে এসেছি এবং প্রতিটি পর্বে আমরা চেষ্টা করেছি আমাদের নতুন অতিথিদের নিয়ে আমাদের আলোচনাকে প্রাণবন্ত করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আজকের কানাডা পর্ব 20-এ সংযুক্ত হয়েছেন আমাদের 4 জন গুণী ব্যক্তিত্ব, সম্মানী ব্যক্তিত্ব। আজকের করোনা আমাদের আলোচনার টপিক হলো, আলোচ্য বিষয় হলো কোভিড-19 ও বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট। এই সম্পর্কে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে জনাব খন্দকার মুক্তাদির। তিনি আপনারা সবাই জানেন আমাদের সিলেটের কৃতি সন্তান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আমরা অত্যন্ত আনন্দিত। আমি এক এক করে আমার অতিথির সবাইকে স্ক্রিনে নিয়ে আসবো এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আমার আজকের অনুষ্ঠান শুরু করব। আমি প্রথমেই আমাদের অতিথি আমাদের সাথে সবাই সংযুক্ত, আমি সবাইকে একটু আনমিউট করে দিই, তাহলে সবার জি। প্রিয় দর্শক, যেটি আমি পূর্বে বলছিলাম, আমাদের সাথে আজকে 4 জন গুণী ব্যক্তিত্ব আমাদের সাথে সংযুক্ত আছেন। আমি আমার প্রথম অতিথি আমাদের সাথে আজকে আমাদের স্ক্রিনে সংযুক্ত হয়েছেন জনাব খন্দকার মুক্তাদির ভাই। মুক্তাদির ভাই, আপনাকে আমাদের আজকাল পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এই সময়টুকু দিয়েছেন। আর আপনাদের সাথে সংযুক্ত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ মুক্তাদির ভাই, আপনি কাইন্ডলি একটু থাকবেন। আমার পরবর্তী অতিথি আমাদের নিউ ইয়র্ক থেকে সংযুক্ত হয়েছেন আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সম্মানিত সভাপতি জনাব হেলাল চৌধুরী। হেলাল ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আপনাকে। জি, আসসালামু আলাইকুম। আজকাল পত্রিকা এবং কানাডা মিররের পক্ষ থেকে আপনারা যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য সবাইকে অভিনন্দন, এবং এই প্রবাসে বিশ্বের যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ হেলাল ভাই, আমি আসবো আপনার কাছে। আমার পরবর্তী অতিথি লন্ডন থেকে সংযুক্ত হয়েছেন আমাদের জনাব আহাদ চৌধুরী বাবু ভাই। বাবু ভাই বর্তমানে আপনারা জানেন একজন সাংবাদিক, এবং বর্তমানে তিনি নির্বাহী সম্পাদক বিট বাংলা সাপ্তাহিকের সাথে নিয়োজিত আছেন। সেই সাথে তিনি বিশেষ প্রতিনিধি প্রাচীনতম সংবাদপত্র যেটি হলো আপনার জনমত, লন্ডন থেকে বের হয়, তার সাথেও তিনি সংশ্লিষ্ট। বাবু ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? ধন্যবাদ মাহবুব ভাই, এবং আজকের যে প্যানেল আপনারা অনেকেই আমি তাদের যে বর্ণাঢ্য কর্মসূচিতে বা বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে মইনুল চৌধুরী বা জালালাবাদ অ্যাসোসিয়েশন, রিমন মাহমুদ, এবং সাথে আমাদের বড় ভাই মুক্তাদির ভাই ও বাপ্পি, শুধু আজকে থেকে নয়, ইন্টারেক্ট থেকে যার যাত্রা শুরু, এবং রনি ভাই, তারা সবার প্রতি আমি লন্ডন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ বাবু ভাই। এবং আমার সর্বশেষ অতিথি আমাদের টরন্টোর অত্যন্ত প্রিয় মুখ জনাব রিমন মাহমুদ। রিমন ভাইরা পরিচিত দেওয়ার, উনি হলো আমাদের বিসিসিবির সভাপতি, সেই সাথে উনি কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নিজেকে আত্মনিয়োগ করেছেন। রিমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের এই প্যানেলে সম্পৃক্ত হওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। এবং আপনাদের পরিচিত হতে পারাটাই একটা সৌভাগ্যের ব্যাপার। রনি এবং আজকাল পত্রিকা যারা আছে তাদের সবাইকে কৃতজ্ঞতা। স্পেশালি ভেরি স্পেশাল রিগার্ডস টু মুক্তাদির। ইট ইজ অ্যামেজিং যে হঠাৎ করে আমি আমার ছোটবেলার বন্ধুকে এখানে এই প্রোগ্রামে দেখেছি, সেই বাংলাদেশ আর টরন্টো। সো আই পার্সোনালি ফিল ভেরি অনার্ড, ভেরি ব্লেসড, এন্ড নাইস টু সি ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ রিমন ভাই। সেই সাথে আমাদের সাথে আজকে অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন আমাদের অনুষ্ঠানের সমন্বয়কারী মাসুমুর রহমান বাপ্পি। বাপ্পিকে অনুষ্ঠানে অভিনন্দন। বাপ্পি, ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আজকের আমাদের এই মিরর এপিসোডের 20তম পর্বে প্যানেলের সবাইকে। আশা রাখি আমরা সুন্দর এবং গঠনমূলক কিছু আলোচনা করবো আজকে। ধন্যবাদ বাপ্পি। প্রথমেই আমি আমাদের আজকের বাংলাদেশ থেকে সংযুক্ত হয়েছেন আমাদের সম্মানিত অতিথি মুক্তাদির ভাইয়ের সাথে আমি সংযোগ স্থাপন করব। মুক্তাদির ভাই, আমার আপনার কাছে যে প্রশ্ন, সেটি প্রথমেই আমি জানি আপনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা এবং কর্মী, এবং এই করোনাকালীন মহামারীতে আপনি কোভিড-19-এ আপনি জনগণের পাশে থেকে, বিশেষ করে সিলেটবাসীর পাশে থেকে আপনি আপনার কর্মকাণ্ড চলমান রেখেছেন। তো যে জিনিসটা আমার কাছে প্রথমেই যেটা জানার ইচ্ছা, যে এই বিপদের মধ্যে কোভিড কি আপনি ভয়ে উঠে যে জনগণের পাশে যে সেবামূলক কর্মকাণ্ড করেছেন দলীয়ভাবে এবং ব্যক্তিগত পর্যায়ে, সেই সম্বন্ধে আমাদের দর্শকদের একটু যদি কাইন্ডলি শেয়ার করতেন। এটা তো মহামারী। ধন্যবাদ আপনাকে রনি, এবং দর্শক শ্রোতা যারা আছেন সবাই আসসালামু আলাইকুম। এটি তো একটি বৈশ্বিক মহামারী, আর আমাদের জন্য সমস্যাটি বড়। এই জন্য আমি আজকে কোনো রাজনৈতিক আলাপে যাচ্ছি না, যেহেতু মহামারী নিয়ে আলাপ মহামারীতেই থাকি,
কিন্তু বাস্তবতা এটি, আমাদের সরকারটি যদি জনগণের সম্মতির ভিত্তিতে একটি সরকার থাকতো, তাহলে তার জবাবদিহিতার জায়গাটা থাকতো। দুঃখজনকভাবে যখন কোনো সংকট আসে, কোনো একটা ক্রাইসিস আসে, তখন জবাবদিহিতার ব্যাপারটি আরো বড় হয়ে দাঁড়ায় এবং সে সমস্ত সরকারের পক্ষেই ভালো অ্যাক্ট করা সম্ভব যাদের দায় আছে মানুষের কাছে। তো স্বাভাবিকভাবেই স্বাভাবিক শাসনকালেই যার দায় নাই, যার জবাবদিহিতা নাই, তার কাছ থেকে ভালো কাজ আশা করা যায় না। আর যখন একটি সংকট আসে আজকের এই মহামারীর মতো, সেই সংকটের সময় তো এমন একটি সরকার থাকতে হবে যে নৈতিকভাবে, সাংবিধানিকভাবে জনগণের কাছে দায়বদ্ধ। তো আমাদের সমস্যা হচ্ছে আমাদের ক্ষেত্রে এই বিষয়টি অনুপস্থিত, এবং ওই বিষয়টি অনুপস্থিত হওয়ার কারণে আমাদের লিডারশিপ অনুপস্থিত, নেতৃত্বের জায়গাটি অনুপস্থিত। বাংলাদেশ তো আমরা সবাই জানি, আমাদের সবার এখানে উপস্থিত সবার সাথে বাংলাদেশের রুট জড়িত, অরিজিন সবার বাংলাদেশি। এটি ছোট্ট একটি দেশ, কিন্তু একটি জ্যাম প্যাক দেশ, 16-17 কোটি মানুষ। আপনি সাইজেবল যে কোনো দেশের বিবেচনায় বাংলাদেশের জনঘনত্ব সর্বাধিক। তো এরকম একটি দেশে সংক্রামক ছোঁয়াচে রোগ যেটি, সেটি ছড়ানোর জন্য সব থেকে ফার্টাইল গ্রাউন্ড, একটা উর্বর ক্ষেত্র। আমাদের সমস্যা হলো জানুয়ারিতে মোটামুটি এটি জানা হয়ে গেল, চায়নাতে প্রথম ভিকটিম ডিসেম্বরের শেষ দিকে, জানুয়ারি এবং জানুয়ারির শেষ দিকে জানা হয়ে গেল যে এটি ছড়িয়ে পড়ছে চীনের উহানে তো ছড়িয়ে পড়েছে, এবং এটি আস্তে আস্তে অন্যান্য জায়গার দিকেও চলে আসছে। ফেব্রুয়ারি থেকে ইটালিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো। মুশকিল হলো বাংলাদেশের মোট জনসংখ্যা 16-17 কোটি হলেও আমাদের প্রায় 1 কোটি লোক অভিবাসী। পৃথিবীর এহেন দেশ খুব কম আছে যেখানে আমাদের মানুষরা ছড়িয়ে ছিটিয়ে নাই। সেজন্য উৎপত্তি যে জায়গাতেই হোক, 2 দিন পরে সেটি বাংলাদেশে আসবে, এটি নিশ্চিতভাবে বলা যায়, পৃথিবীর যেখানে এটি সূত্রপাত হোক। তো দুর্ভাগ্যজনকভাবে আমরা সেইভাবে প্রস্তুতিটি নিতে পারিনি, এবং প্রথম অবস্থায় আমরা যখন 25শে মার্চ লকডাউন করলাম, তারপর থেকে কখনো আংশিক লকডাউন, কখনো পূর্ণ লকডাউন, কখনো আমরা ফ্যাক্টরিগুলি ওপেন করেছি, কখনো বন্ধ করেছি, আমরা একটি স্পষ্ট সঠিক দিক নির্দেশনা দিতে পারিনি। আর আপনার প্রশ্নের উত্তরে আমি আসছি। আমি এবং আমাদের দল, আমরা তো বিরোধী দলে, আমাদের সামর্থ্য সীমিত, সম্পদ সীমিত, তারপরেও আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর। শুধু সিলেটে না, সারা বাংলাদেশেই প্রায় 2 কোটি পরিবারের কাছে বিএনপি তার উপস্থিতি জানান দিয়েছে, সাহায্যের হাত প্রসারিত করেছে। এবং আমরা সিলেটে চেষ্টা করেছি খাবার নিম্নবিত্ত মানুষের ঘরে পৌঁছে দিতে, খাবারের প্যাকেট, যাতে তাদের 7 দিন, 15 দিন, 1 মাসের মতো চলার উপায় হয়। আমরা শিশুরা যেন পুষ্টিহীনতার শিকার না হয়, এই জন্য বিশেষ করে সিলেটে শহরে আমরা একটি কর্মসূচি চালু করেছি গত সপ্তাহে, যেটি বিশেষ কিছু সিলেক্টেড ভিটামিন, মিনারেলস এর যোগান দিবে, সেই সমস্ত খাদ্য। এবং গতকালকে আমরা আরেকটি কর্মসূচি শুরু করেছি। আমাদের এখানে আপনারা জানেন যে কোভিড রোগে যখন আক্রান্ত হয়, প্রাথমিক অবস্থায় যখন অক্সিজেনের সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়, সেই ইনিশিয়াল টাইমে যদি সাপোর্ট দেওয়া যায়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে রোগী স্টেবিলাইজ করে ফেলে, স্টেবল হয়ে যায়, অথবা তার অবস্থা আরো খারাপ হয়, আইসিইউ কন্ডিশনে চলে যায়। তো আমরা চেষ্টা করছি হসপিটালগুলি যেন ভারাক্রান্ত না হয়, সেই জন্য প্রাথমিক অবস্থায় যাদের অক্সিজেনের দরকার, তারা কয়েকটি বিশেষ নম্বরে ফোন করলে আমাদের ডাক্তার বা নার্সরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাদের এখানে যাবেন, তাদের ব্লাডে অক্সিজেন স্যাচুরেশন লেভেল দেখে প্রয়োজনে তাদের অক্সিজেনের সেবাটি দিবেন। এইভাবে চেষ্টা করি, আমরা একটি প্লাজমা ব্যাংক গঠনের চেষ্টা করছি। এগুলির মাধ্যমে আমরা যতটুকু সম্ভব, এই রাষ্ট্র নিজে যেহেতু দায়িত্ব পালনে এগিয়ে আসছে না, এই ভ্যাকুয়াম, এই অনুপস্থিতিতে আমরা জনগণের মধ্যে সমন্বয় করে যতটুকু সম্ভব এই পরিস্থিতিটা মোকাবিলার চেষ্টা করছি। জি, ধন্যবাদ মুক্তার ভাই। আমার আর কি ছোট্ট প্রশ্ন ছিল, আমরা গণমাধ্যমে দেখলাম যে আপনার মোবাইল অক্সিজেন অ্যাম্বুলেন্সের মাধ্যমে আপনি রোগীদের সাহায্য করার একটি কর্মসূচি নিয়েছিলেন, সে ব্যাপারে যদি একটু কাইন্ডলি বলতেন। এটার সেটি বললাম সংক্ষেপে। সেটা হলো যখন কোভিড রোগে যারা আক্রান্ত হয়, একটা বড় অংশ তো অ্যাসিম্পটোমেটিক, যাদের লক্ষণ তেমন ভাবে প্রকাশ পায় না। আরেকটি পার্সেন্টেজ হচ্ছে যারা 2-1 দিন জ্বরের পরেই দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরত আসে। আমি আমার নিজের অফিসে আমার কলিগরা আক্রান্ত হয়েছে, 30-32 বছর বয়স, 2 দিন জ্বরের পরে বাসা থেকে অফিসের কাজ করতে পেরেছে। তো ওদের ইমিউন স্ট্রং থাকে বয়সের কারণে হয়তো,
আর যদি কোনো আন্ডারলাইন জি, জি। কন্ডিশন না থাকে। কিন্তু একটা বড় পার্সেন্টেজ একটা সময় এসে 7 দিনের মাথায়, 8 দিনের মাথায়, 9 দিনের মাথায় তার বুক ভারী ভারী লাগে, শ্বাসকষ্টের সমস্যা হয়। এই ইনিশিয়াল টাইমটাতে যদি ব্লাডে অক্সিজেন লেভেল 90 নিচে চলে আসে, তখন তার সাপোর্টের দরকার হয়, এবং প্রাথমিক অবস্থায় অক্সিজেন সাপোর্টটি দিতে পারলে ও মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় চলে যায়, তার অবস্থা খারাপের দিকে যায় না। তো আমাদের এখানে যেহেতু সরকারি হাসপাতাল মাত্র একটি, যেটাতে কোভিড রোগীর চিকিৎসা হয়, শামসুদ্দিন হাসপাতাল, প্রাইভেট হাসপাতালের মধ্যে ইদানিং মাত্র সাম্প্রতিককালে একটি দুইটি তাদের কোভিড সেল গঠন করেছে, কোভিডের জন্য রোগী নিচ্ছে। অন্যরা এই কয়েক মাস রোগী নাই ডিনাই করেছে। তো সেই অবস্থায় মানুষ যেহেতু হতাশাগ্রস্ত, এই জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে একটি এফোর্টস নিয়েছি যে কারো যদি বাসায় থেকে যারা নিজেদের পরিচর্যা করছেন, তাদের যদি কারো শ্বাসের সমস্যা হয়, অক্সিজেনের সাপোর্ট লাগে, তাহলে আমাদের নির্দিষ্ট কয়েকটি ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স অথবা ডাক্তার সেখানে পাঠাবো। তারা তাদের পালস অক্সিমিটার দিয়ে তাদের রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করবে, করে যদি বাসায় সেই সেবাটা দেওয়া সম্ভব হয় তাহলে তাকে বাসাতেই সেই সেবাটা দিবে, অথবা যদি তার অবস্থা খারাপ হয় তাহলে তাকে পরামর্শ দিবে যেন সে হাসপাতালে স্থানান্তর হয়। জি, বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপনারা এই কর্মকাণ্ডের জন্য। আমি আসবো আপনার কাছে ফিরে, মুক্তাদির ভাই। আপনি কাইন্ডলি একটু আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমি আমার আমেরিকা থেকে আমাদের অতিথি জনাব হেলাল চৌধুরী, আমি হেলাল ভাইয়ের সাথে একটু সংযোগ স্থাপন করতে চাই। তবে আপনার কাছে আমার যেটা প্রশ্ন, আপনি আমেরিকার সর্ববৃহৎ সংগঠন জালালাবাদের সময় আমেরিকা ইনকের বর্তমান প্রেসিডেন্ট, এবং সেই সাথে কানেকটিকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাথে আপনি সম্মানিত সভাপতি। স্বাভাবিকভাবে যেহেতু আমরা করোনাকালীন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি, প্রথমে আপনি যদি আমাদের দর্শকদের আপনারা সাংগঠনিকভাবে আপনাদের যে কোভিড-19 জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে কর্মকাণ্ড করেছেন সেই সম্বন্ধে আমাদের দর্শকদের একটু ছোট্ট করে যদি শেয়ার করতেন। ধন্যবাদ আজকের সঞ্চালক, এবং আজকাল পত্রিকার পক্ষ থেকে কানাডা মিররের যারা কর্মকর্তা আছেন সবাইকে, এবং আজকের এই প্যানেলে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে, এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে আমি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা অ্যান্ড বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কানেকটিকা বাকের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে করোনা যেটা একটি মহামারী, যখনই ফেব্রুয়ারি শেষের দিকে, ঠিক মার্চের প্রথম দিকে এই মহামারীর প্রকোপ নিউ ইয়র্কে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তখনই ধাবিত হয়, তখনই আমরা প্রথম 2 সপ্তাহ আসলে সত্যি কথা বলতে কি আমরা সবাই হতভম্ব হয়ে গেছিলাম, এত দ্রুত এটা বিস্তার লাভ করা শুরু করেছিল চতুর্দিকে। আমরা মার্চের দ্বিতীয় সপ্তাহে জালালাবাদ সেশন সভা করে যা আমাদের যে প্রোগ্রামগুলো ছিল আমরা সব প্রোগ্রামগুলো আমরা স্টপ করে দিই, শাটডাউন করে দিই, যে পরিস্থিতি কি দাঁড়ায় তার ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। এরপরের সপ্তাহ থেকে এফেক্টেড শুরু হওয়া, বিশেষ করে আমাদের জালালাবাদ সেশনের সাবেক সভাপতি ছিলেন এবং বাংলাদেশ সোসাইটির সভাপতি ছিলেন জনাব কামাল আহমদ, উনি এফেক্টেড হন, এবং প্রতিদিনই এর পরের সপ্তাহ থেকে প্রতিদিনই আমাদের কমিউনিটির বিশেষ করে নিউ ইয়র্কে 2-4 জন করে মৃত্যুবরণ করা শুরু করেন, এবং অনেকেই বন্ধু বান্ধব এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তা প্রতিদিনই খবর পাচ্ছি উনি অসুস্থ এবং বিভিন্নভাবে, এবং এই অবস্থার সিচুয়েশন শুরু হয়েছিল নিউ ইয়র্কে, যেটা সবচেয়ে সেন্টার, যেটা এলমাস্ট হসপিটাল, এইখানে 2 সপ্তাহের মধ্যে এমন অবস্থা শুরু হয়েছিল যে রোগীদের স্থান সংকুলন হচ্ছিল না। তখনই আমরা জালালাবাদ এর সাথে সাথে আমরা একটা উদ্যোগ গ্রহণ করি, যেটা এই যে জনাব মুক্তাদির সাহেব বললেন যে প্রথমে এই যে অক্সিজেনের প্রয়োজন, যে প্রাথমিক সিমটম যে কি এগুলা শনাক্তকরণের জন্য একজন রোগী হাসপাতালে যাওয়ার আগে তার যদি সিমটমগুলোর ব্যাপারে সে সচেতন হয়, অনেকটাই ঘরে বসেই সে তার কিওর লাভ করতে পারে। আমরা সাথে সাথে জালালাবাদ অ্যাসোসিয়েশন আমাদের প্রবাসের যারা ডাক্তার ছিলেন, বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন স্টেটে, নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকা সহ বিভিন্ন স্টেটে, তাদের সাথে আলাপ করে আমরা কুইক একটি মেডিকেল টিম গঠন করি, এবং ঠিক একইভাবে আমরা কানেকটিকাতেও একটি মেডিকেল টিম গঠন করি। জালালাবাদের সঙ্গে মেডিকেল টিমে প্রায় 14 জন ডাক্তার সংযুক্ত হন, এবং প্রতিদিনই যারা বিভিন্নভাবে হাসপাতালে ফোন করে লাইন পাচ্ছিলেন না বা চিকিৎসা সেবা পাচ্ছিলেন না, সাথে সাথে আমরা ওই ডাক্তারদের সাথে তাদেরকে সংযুক্ত করে দিই। এখানে উল্লেখ করা প্রয়োজন আমাদের একজন প্রিয়ভাজন
এবং সবচেয়ে করোনাতে যিনি বেশি ভূমিকা পালন করেছেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, যিনি ডক্টর শামসুদ্দিন আহমেদ সাহেবের ছেলে, উনি খুবই ইনিশিয়েটিভ ভূমিকা নিয়েছেন এবং প্রতিদিনে যখনই মানুষজন বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছিল না, আমি এবং আমরা যখনই ওনাকে ফোন করেছি, কাউকে কানেকশন করার ব্যবস্থা করে দিয়েছি, উনি সাথে সাথে রেসপন্স করেছেন এবং মানুষকে ঘরে বসে পরামর্শ দিয়েছেন। এইভাবে প্রথম 2-3 সপ্তাহের মধ্যে প্রচুর লোক বাসা থেকে তাদের এই চিকিৎসাগুলা নিতে পেরেছে। এবং এই যে সিচুয়েশনের সাথে আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি 4-5 জন করে লোক মৃত্যুবরণ করতেছেন। আমরা সাথে সাথে যাদের ফিনারেলের প্রয়োজন, আমরা জালালাবাদের সঙ্গে কিছু খবর ছিল, সেই খবরগুলো আমরা যারা সামর্থ্যহীন, যাদের সামর্থ্য নাই, তাদের জন্য আমরা উন্মুক্ত করে দেই এবং যাদেরকে ফিনারেলে বিভিন্ন ধরনের কানেকশন নাই, তাদের ফিনারেলের কানেকশনের ব্যবস্থা করে দিই। এবং সাথে সাথে যারা চাকরিচ্যুত হয়, যাদের চাকরি লে অফ হয়ে যায়, কাজ বন্ধ হয়ে যায়, তাদেরকে আনএমপ্লয়মেন্টের জন্য যে পেপার ওয়ার্ক করতে হয় সেগুলোর ব্যাপারে আমাদের কমিটির কর্মকর্তারা কাজ করেছেন। এইভাবে আমরা রাইট ওয়ে আমরা ঘরে বসে হলেও আমরা ভার্চুয়াল কনভারসেশনের মাধ্যমে সভা করেছি এবং সাথে সাথে আমরা বিভিন্ন স্টেটে, বিভিন্ন শহরে সার্বক্ষণিক খবর নিয়েছি এবং যাদের যা প্রয়োজন, এমনকি যাদের খাবারের প্রয়োজন, অনেক ফ্যামিলি আছে এই প্যান্ডামিক শুরু হওয়ার কয়েকদিন আগে আমেরিকা এসেছে, আসার পরে কোনো কাজ নিতে পারে নাই, ঠিক ওই সময় এই দুর্যোগে পড়ে যায়, তাদের বাসা ভাড়ার প্রয়োজন, খাবারের প্রয়োজন। যতটুকু আমরা পেরেছি আমরা কুইক আমরা ব্যবস্থা নিয়ে অনেককে খাবার আমরা বাসার দরজায় পৌঁছে দিয়ে আমরা ফোন করে দিয়ে জানিয়ে দিয়েছি যে আপনাদের 1 সপ্তাহের শপিং আপনার দরজায় রাখা আছে। এইভাবে আমরা ডিস্টেন্স মেনটেন করে আমাদের কর্মকর্তা যারা ছিলেন দ্রুত গতিতে সবাই বিভিন্ন এলাকায়, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট সব এলাকায় আমরা কাজ করেছি এবং কন্টিনিউ আমাদের কিন্তু এখনো যেই অব্যাহত আছে এই কাজ। এবং আমরা যে ফিনারেলটা ছিল, ফিনারেলটা আমরা বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছি। ধন্যবাদ হেলাল ভাই, আমি আসবো আপনার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই করোনাকালীন সময়ে আপনাদের সাংগঠনিকভাবে যেসব কর্মকাণ্ড আপনারা করেছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। আমি একটু লন্ডন আমার জানাব আজ যদি বাবু ভাইয়ের সাথে একটু সংযোগ স্থাপন করতে চাচ্ছি। হেলাল ভাই আপনি থাকবেন আমাদের সাথে, আমি আসবো আপনার কাছে ফিরে। বাবু ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ রনি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা বাবু ভাই, আপনার কাছে একটু ভিন্ন রকম প্রশ্নটা হলো, আপনি জানেন অতি সাম্প্রতিক ইটালির একটি ফ্লাইট বাংলাদেশে কিছু বাংলাদেশের নাগরিক এবং ইটালি নাগরিককে নিয়ে ইটালিতে কাতার এয়ারওয়েজ একটি ফ্লাইট, যেটা ইটালি এয়ারপোর্ট থেকে ওরা ফেরত পাঠিয়ে দিয়েছে এবং এই করোনার পজিটিভ নেগেটিভ সম্বন্ধে বিভিন্ন ধরনের প্রবাসে আমরা যারা বসবাস করি তাদের নিয়ে এক ধরনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই যে বর্তমান যে পরিস্থিতি, যেটা আপনার আমাদের কোভিডের রেজাল্ট নিয়ে, টেস্ট নিয়ে এবং প্রবাসী আমাদের যে ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হলো, এই সম্বন্ধে আপনার অবজারভেশন কি একটু যদি আমাদেরকে প্রথমে বলতেন এবং সেই সাথে আমাদের সংক্ষিপ্ত আকারে লন্ডনের পরিস্থিতি সম্বন্ধে আমাদের দর্শকদের একটু অবহিত করতেন। হ্যাঁ ধন্যবাদ রনি ভাই এবং আজকের প্যানেলকে। আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসাবে গত 3 মাস ধরে বা 4 মাস ধরে যে বিষয়টি বা করোনায়, আপনি জানেন যে আমরা একটা ক্লান্তিক কাল অতিক্রান্ত করছি সমগ্র বিশ্ব, 190টি দেশ। যদিও এই মুহূর্তে কিন্তু লন্ডন সে ধরনের আমরা এই ক্রাইসিস থেকে বের হয়ে এসেছি এবং আসার কথা যে আমরা ইতিমধ্যে আপনি জানেন যে ব্যবসা বাণিজ্য খুলে দেওয়া হয়েছে, রেস্টুরেন্ট গুলা খুলে দেওয়া হয়েছে এবং সরকারের বিধিনির্দেশ এখনো আছে এবং স্কুলগুলা কিন্তু 2-1টি ক্লাস নেওয়া হচ্ছে। তার পাশাপাশি আমাদের মসজিদ গুলো আপনি জানেন যে 4 মাস ধরে ইউরোপের সর্ববৃহত্তম মসজিদ, ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন সহ অনেকগুলো মসজিদ কিন্তু বন্ধ ছিল। কিন্তু গত শুক্রবার থেকে সরকারের যে বিধি নির্দেশ বা সরকারের নির্দেশনা এবং কাউন্সিল অফ মক্স এবং মক্স কাউন্সিলের মাধ্যমে কিন্তু সেগুলো ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন আইন করে দেওয়া হয়েছে যাতে আবার সংক্রমণটা বাড়তে না পারে। এবং আসার কথা হচ্ছে গতকাল পর্যন্ত, আজকে এখনো কিন্তু আমরা আপডেট পাই নাই, গতকাল পর্যন্ত কিন্তু 45 জন মৃত্যুবরণ করেছেন এবং এর আগের দিন কিন্তু এর সংখ্যা ছিল 180। আপনি জানেন যে রনি ভাই, প্রায় দিনই আমরা যেগুলা NHS থেকে বা ন্যাশনাল থেকে আমরা যে রিপোর্ট পেতাম সেটা কিন্তু বা সংবাদপত্রে সরবরাহ করা হতো, সেই ক্ষেত্রে দেখা যেত 700-800 মৃত্যুর হার এবং সেটা কিন্তু ইতিমধ্যে
আমরা করোনাকে অনেকটা কমে এসেছে এবং আল্লাহর রহমতে সেটা কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। এবং পাশাপাশি সরকারের যে অন্যান্য দেশে, আপনি জানেন যে স্পেন, ইতালি সহ অন্যান্য দেশ যেখানে হিমশিম খেয়েছে, সেখানে আমাদের এই 4 মাসের ব্যবধানে সরকারের বিভিন্ন দায়িত্বশীল সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের আলোকে কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন প্রণোদনা সহ, ব্যবসায়ীদের প্রণোদনা সহ, এবং যারা কোভিড ক্রাইসিসে বা এই ঝুঁকির মধ্যেও অনেকে কিন্তু এনএইচএস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বা কোভিড যোদ্ধারা কাজ করেছে। এভাবে কিন্তু লন্ডনে একটি উদাহরণের মাত্রা হচ্ছে, আপনি জানেন যে এখানকার বাংলা ভাষা যে টেলিভিশন চ্যানেলস এর মাধ্যমে আমাদের সিলেটের সুনামগঞ্জের দবির চৌধুরীর যে প্রায় 200,000-এর মতো ফান্ড সংগ্রহ, যে এনএইচএস এবং বাংলাদেশের করোনা আক্রান্তদের জন্য সাহায্যের জন্য, সেটা কিন্তু ব্রিটিশ মূলধারায় আমাদের যে বাংলাদেশের ঐতিহ্যকে, বাংলাদেশের যে মানবতার জন্য বাংলাদেশের মানুষরা যে উজ্জীবিত, সেটা কিন্তু বিভিন্ন গণমাধ্যম, বিবিসি সহ প্রত্যেকটা বড় বড় গণমাধ্যমে কিন্তু মূলধারার গণমাধ্যমে সেটা ফুটে উঠেছে। এবং সবচেয়ে বড় খুশির বিষয় গত 2 দিন আগে যেটি হচ্ছে ন্যাশনাল জিপি, যেটি প্রতি বছর তারা ঘোষণা করে, বাট এক্ষেত্রে 12 জনের মধ্যে কিন্তু একজন হচ্ছেন সিলেটের বেনিবাজারের ফারজানা ইসলাম, যিনি জিপি অ্যাওয়ার্ড লাভ করেছেন। সেটাও কিন্তু আমরা সেই গৌরবের অংশদারিত্ব। এছাড়াও কিন্তু এখানকার বিভিন্ন জালালাবাদ অ্যাসোসিয়েশন, যেহেতু মইনুল ভাই আছেন, এখানেও কিন্তু মহিব ভাইরা এখন পর্যন্ত সিলেটের অক্সিজেনের ক্ষেত্রে বা বিভিন্ন সরঞ্জাম সরবরাহ ক্ষেত্রে কিন্তু তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। পাশাপাশি আমাদের পাশাপাশিদের একটি সংগঠন ক্যাটারার অ্যাসোসিয়েশন এবং চেম্বার্স, তারা কিন্তু প্রথমেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনে মাননীয় মেয়রের তহবিলে কিন্তু বিদেশ থেকে প্রবাস থেকে প্রথম যে দানটি প্রায় 4 লক্ষ টাকার সিলেট সিটি কর্পোরেশনের যে ফান্ডটি, আপৎকালীন ফান্ডে, সেটা কিন্তু পাশা খন্দকারের মাধ্যমে কিন্তু সেটি কিন্তু সিলেটে গিয়েছিল। পাশাপাশি আমাদের ব্যক্তি উদ্যোগ এবং চ্যানেল এস এর, আপনি আর জানেন যে যেহেতু আমি একজন সংবাদকর্মী, তাই সাংবাদিকদের যে কর্মসূচিগুলা ইতিমধ্যে ফোকাস হয়েছে, সেটিও কিন্তু আমি তুলে দেওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে কিন্তু ফিড 5000, যেটি আপনি ইতিমধ্যে জানেন, আমাদের সিলেটের সিটি কর্পোরেশনের একমাত্র সিলেটের 6 নম্বর ওয়ার্ডে, যেহেতু আমি একটি রাজনীতি পরিবারের সন্তান এবং আমার ভাই ফরহাদ চৌধুরী স্বামী কাউন্সিলর, যেহেতু আমরা চেষ্টা করেছি আমার এলাকায় যাতে একজন সংবাদকর্মী হিসাবে আমার দায় থেকে এই ফিড 5000-এর অংশগ্রহণ করার জন্য। এবং সিলেট অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ফিড 5000-এর যারা দান করেছেন, তাদের মাধ্যমে কিন্তু যারা প্রকৃতভাবে সেবা লাভের জন্য উৎসাহী, তাদেরকে কিন্তু চিহ্নিত করে বা তালিকা করে আমরা দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি এখানকার আপনি জানেন যে বৃহৎ সংগঠন হচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাব, সেখানে আমাদের সংবাদকর্মীরাও এই অবস্থান থেকেও আমরা কিন্তু বিভিন্ন সময় মূলধারার পাশাপাশি কিন্তু আমরা আমাদের কমিউনিটি, বৃহৎ একটি কমিউনিটি, আপনি জানেন যে এটা তৃতীয় বাংলা বলা হয়, যে এই বৃহৎ জনগোষ্ঠীর বিভিন্ন ক্রাইসিস মুভমেন্টে কিন্তু টিম 7 সহ বা অন্যান্য সংগঠন, আমরা কিন্তু এই করোনা ক্রাইসিসে, আপনি জানেন যে এটা মৃত্যু করেছিল, যেখানে কিন্তু আমরা পিছপা হয় নাই, আমরা কিন্তু মূলধারার সাথে কাজ করেছি, স্থানীয় প্রশাসনের সাথে কাজ করেছি, কাউন্সিলের সাথে কাজ করেছি। আর আপনি যে বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে নিয়ে এসেছেন, সেই প্রেক্ষাপটে আমি বলতে চাচ্ছি যে যেখানে আসলে একজন সচেতন মানুষ হিসেবে শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, মুক্তাদির ভাই যেটি বলেছেন, তিনি একজন সজ্জন মানুষ, একজন গুণী মানুষ, এবং আমাদের পরিবারের সাথে তার অত্যন্ত ভালো একটা সম্পর্ক। আমার মা যখন মারা যান, আমি এইখান থেকে আমরা সব ভাই বোন গিয়েছি, গত বছরের ঘটনা, তিনি রাতে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। আসলে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেকটা দলকে প্রথমে প্রাধান্য দেই। আসলে যে মানুষের জন্য বা মানবিকতা বা মানুষ একজনের সাথে আরেকজনের সম্পর্ক, যেটা সিলেটের রাজনৈতিক ঐতিহ্য, সেটা কিন্তু অনেকটা কিন্তু এখনো আমরা আমাদের সিনিয়ররা ধরে রেখেছি, যার জন্য আমরা অনুপ্রাণিত হই। জি বাবা, আমি যে কথাটি রনি ভাই বলতে চাচ্ছিলাম, যে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা যেটি টেস্ট করানোর সেটা সংখ্যা বাড়ছে, এই ক্ষেত্রে বাংলাদেশের সংখ্যাটা কিন্তু কমে আসছে। সেই কমে আসার কারণেই কিন্তু আজকে আমরা যখন আমরা লজ্জিত হই প্রবাস থেকে শায়েদ গয়রদের যে কাণ্ড কারখানা, যেটি কিন্তু প্রবাসে মূলধারা বিভিন্ন সংবাদপত্রেও এসেছে, এমনকি
ইতালির প্রধানমন্ত্রী যখন বলেন যে বাংলাদেশের এক একটি বোমার মতো, সেই ক্ষেত্রে কিন্তু একটি দেশ তার সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার কথাই যে আপনি একটি করোনা আক্রান্ত হলে প্রতিটি দেশেই তার নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে, এবং সেই করোনা মুহূর্তকে আমরা সবাই ভয় করতেছি, একটা যা আমরা অনেকেই বলতেছি এটাকে আল্লাহর গজব বলতেছি, বা আপনি যদি সেটাকে বিবেচনা সেটা নিয়েও ব্যবসা করা হয়েছে। কিন্তু আমি যদি বাংলাদেশের সরকারের যে দায়িত্বশীল ভূমিকা গত 4 মাসে আপনি যদি আজকে গ্রামগঞ্জে থেকে শুরু করে এবং শহর থেকে শুরু করে শহরতলি পর্যন্ত যে সরকারের সমন্বয়ের মধ্য দিয়ে যেভাবে ত্রাণ কার্য পরিচালিত হয়েছে, যেভাবে বিভিন্ন প্রণোদনা ঘোষণা করা হয়েছে, সেটা কিন্তু আজকের প্রেক্ষাপটে যদি আপনি বহির্বিশ্বের দিকে তাকান, আজকে আমরা উন্নত বিশ্বে এখান থেকে লন্ডন, আমেরিকা বা আপনি কানাডার দিকে আপনি ফেডারেল রাষ্ট্রে আছেন, সেখান থেকে যে বিচার করলে বাংলাদেশের প্রেক্ষাপট বিচার করলে সেটাকে অনেকেই কিন্তু এটা বলছেন যে এটি একটি বর্তমান সরকারের যুগান্তরী পদক্ষেপ ছিল। হয়তো কিছু কিছু ক্ষেত্রে সমন্বয়ের অভাব, মন্ত্রীদের অকারণে মন্তব্য, বা আমরা সব কিছুতে কিন্তু সেটাকে গুলা করবো না। আমরা যে এটার এই সংস্কৃতিতে আসা উচিত যে যেটুকু ভালো হয়েছে সেটুকুর মূল্যায়ন করা দরকার। সেক্ষেত্রে আমি মুক্তাদির ভাইয়ের বক্তব্যের কিছুটা দ্বিমত করছি। জি, আমি আসছি না। আমার প্রশ্ন যেটা ছিল সেটা, জি না বাবু ভাই, আমি সবই ঠিক আছে, সুন্দর। আমার প্রশ্ন ছিল সেটা যে আমরা তো বাংলাদেশের প্রবাসীরা প্রায় 1.5 কোটি মানুষ বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা বসবাস করি। তো আমার প্রশ্ন ছিল যেটা, সেটা হলো যে আমরা যে একটি ফ্লাইট আমরা চেক না করে লোকজনকে পাঠায় যে বিদেশে আমাদের যে ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হলো, সেই সম্বন্ধে আমি শুনতে চাচ্ছিলাম। আমি আসবো আপনার কাছে, আশা করি আপনি পরবর্তীতে যখন আপনার কাছে আসবো। এক্ষেত্রে রনি ভাই এই ক্ষেত্রে রনি ভাই এই ক্ষেত্রে যদি আপনি তো দায় হয়ে সরকার, যেহেতু রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ বা মহাজোটের সরকার বা শেখ হাসিনা, এক্ষেত্রে তো দায় এড়ানোর কোনো সুযোগ নেই, সেটা তো অবশ্যই আমলে নিতে হবে। আপনি যখন বাণিজ্য হয় রাষ্ট্রের অভ্যন্তরে ঢুকে, আজকে তো সম্পূর্ণ আপনি সবাই জানে, বিশ্বব্যাপী জানে, এবং এখানকার মূলধারার পত্রপত্রিকাতেও এসেছে যে করোনা নিয়ে বাণিজ্য করা হচ্ছে, করোনার সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সেইখানে তো ওই যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে তারা দায়ী নয়, দায়ী এই ক্ষেত্রে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা এখন সময়ের ব্যাপার। আমরা কিন্তু যারা সংবাদকর্মী বা আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা কিন্তু যখন একজন চোর ধরা যায়, খেয়ে যায়, তারপরেই কিন্তু আমরা আলোচনা সৃষ্টি করি, এবং সে কিভাবে ছিল, সে কিভাবে রাতারাতি বড় হয়ে গেল। কিন্তু এদেরকে পৃষ্ঠপোষকতা, সেই পৃষ্ঠপোষকতা কিন্তু গত 40 বছরে আজকে স্বাস্থ্য ক্ষেত্রে আপনি সিলেটের কথা যদি আপনি একমাত্র যে শামসুদ্দিন হাসপাতাল, এই শামসুদ্দিন হাসপাতালে আজকে যদি মুক্তাদির ভাই অসুস্থ হতেন, শামসুদ্দিন হাসপাতালে যেতেন না, তিনি ক্লিনিক ইভেন নূরজাহান বা অন্যান্য বড় বড় ক্লিনিক গুলো বেছে নিতেন। কিন্তু আজকের যখন একটা কসাই বাণিজ্য হচ্ছে সিলেটে, যদি আমি সিলেটের মানুষ হিসেবে বলি, কসাই বাণিজ্য হচ্ছে, সেখানে তারা করোনা রোগীদেরকে চিকিৎসা সেবার আওতায় নিচ্ছে না। চাপ প্রয়োগ করার মধ্য দিয়ে কিন্তু সুশীল সমাজ চাপ প্রয়োগ করার মাধ্যমে কিন্তু তারা সিদ্ধান্ত এসে 4-5টি যে এই মুহূর্তে তারা করোনার যে চিকিৎসা নিবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 80-90 হাজার টাকা পর্যন্ত একজনের শেষ করতে নেওয়া হচ্ছে। ধন্যবাদ। জি, আমি আসবো আপনার কাছে, ধন্যবাদ। আমি একটু টরন্টোতে আমাদের অনেকক্ষণ ধরে আমাদের রিমন ভাই আমাদের সাথে সংযুক্ত আছেন, আমি একটু রিমন ভাইয়ের সাথে একটু সংযোগ স্থাপন করতে চাই। রিমন ভাই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আমি শুনতে পাচ্ছি। জি, রিমন ভাই অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি পারিবারিকভাবে একটু সমস্যা, এবং আমরা আপনার মেয়েরা আশু রোগ মুক্তি কামনা করি, এবং আপনি এখন এরপর এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এই সময়টুকু দিয়েছেন, আমাদের আজকাল কানাডার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা। রিমন ভাই, আপনার কাছে যে জিনিসটা আমি জানতে চাচ্ছি সেটা হলো, আমরা সবাই জানি যারা কানাডায় বসবাস করি যে আপনি একটি সংগঠন যেটির নাম হলো বিসিসিবি, বাংলাদেশ ক্যানাডিয়ান বাংলাদেশ, এই নামে একটি সংগঠন অত্যন্ত সোচ্চার। আমাদের কমিউনিটির মধ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমাদেরকে একটি সেতু বন্ধন করে বর্তমান বাংলাদেশ এবং কানাডার মধ্যে। এই বিষয় নিয়ে আপনি আপনার এই সংগঠনটির যাত্রা শুরু করেন। তো আপনি যদি আমাদের আজকে
এই করোনাকালীন সময়ে আমি জানি আমার বেশ কিছু কর্মকাণ্ড আপনার সংগঠনের পক্ষ থেকে আপনারা নিয়েছেন, এই সম্বন্ধে আমাদের দর্শকদের একটু যদি শেয়ার করতেন। এবং আরো একটা প্রশ্ন ছিল, আমি আপনাকে একটু পরেই করবো। ওকে, রনি, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল আবারও কথাটা বলে নিতে চাচ্ছি, আই টেক প্রাইড ইন বিং আ সিলেটি। সো যখন তোমার প্রোগ্রামটা দেখেছি যে সিলেটিদেরকে নিয়ে, ভালো লেগেছে। বাংলাদেশের মধ্যেই আমরা সবাই আছি, ওভারঅল বাংলাদেশি। বিসিসিবি স্পেশালি আমার সাথে যারা অন্যান্য গেস্ট আছেন কিংবা যারা অনেকে শুনবেন, তারা হয়তো ব্যাপারটা বুঝবেন কি, মানে একটু তাদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা যে কাজটা করেছি এটা বলা দরকার, তাহলে হয়তো কানেকশনটা বোঝা যাবে। আমি একজন বাংলাদেশি, কোনো দ্বিধা নেই, বাংলাদেশি ফার্স্ট। তারপরে আমি যখন কানাডাতে এসেছি, আই ফেল ইন লাভ উইথ দিস কান্ট্রি, এবং এই দেশ আমার জন্য অনেক কিছু করেছে, আমাদের জন্য করছে, অসাধারণ। উই বিকেম আ প্রাউড ক্যানেডিয়ান, সো আই এম আ বাংলাদেশি ক্যানেডিয়ান। আমার বাচ্চা কিংবা আমাদের অনেকের যে নেক্সট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন যারা আছে, তাদের জন্ম হয়েছে এই দেশে। প্রথম যে দেশটাকে তারা দেখেছে, স্বপ্নে নিয়েছে, যে দেশের ঘ্রাণ শুকেছে কিংবা যে বাতাস নিয়েছে, সেই দেশটা হলো কানাডা। তো তারা কানাডার সাথে তাদের আত্মিক টানটা খুবই কি বলবো, প্রথম থেকেই নারীর একটা বন্ধন আছে। তো আমি তাদেরকে বলি যে ক্যানেডিয়ান, দে আর ক্যানেডিয়ান, বর্ন অ্যাজ এ ক্যানেডিয়ান। তারপরে আমরা তাদের পাসপোর্টে অ্যাপ্লাই করি, অন্যান্য অনেক কিছু করি। তাদেরকে আমরা দাদা বাড়ির গল্প শোনাই, বাবার বাড়ির গল্প শোনাই, নানা বাড়ির গল্প শোনাই, সিলেটের গল্প বলি, ঢাকার গল্প বলি, বাংলাদেশের ইতিহাস বলি, হিস্ট্রি বলি। তো and they fall in love. That is our goal. Fall in love with Bangladesh. They become a proud Bangladeshi, Canadian Bangladeshi. BCCB is trying to bring everybody together, Bangladeshi Canadian and Canadian Bangladeshi, under one platform. So it is just একটু introduction টা দিলাম বুঝার জন্য. So since its journey 5 years back, এই মুহূর্তে BCCB তে বোধহয় approximately আমরা 30,000 মেইন ক্রস করেছে। BCCB এর অনেক শাখা আছে। So I think lots of people are connected to BCCB through very many ways. করোনা COVID-19 আমাদেরকে যে শকটা দিয়েছে, এই শকটা আসলে আমরা কেউ কল্পনা করতে পারিনি। Nobody could ever imagine যে এই আধুনিক বিশ্বে এইভাবে হঠাৎ করে একটা জীবাণু, যাকে দেখি না, শুনি না, জানি না, দেখা যায় না, সেটা আমাদেরকে এভাবে মানে ধাক্কা দিবে। সো এই সময় বিসিসিবি আসলে যে কাজটা কিংবা দায়িত্বটা পালন করেছে, একটু ডিফারেন্ট ভাবে এটাকে আমি দেখি। কানেক্টিভিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন দিস কারেন্ট ওয়ার্ল্ড। এই যে আমরা এগিয়ে যাচ্ছি, ইনফরমেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এই যে আজকে এই প্রোগ্রামটা করছে, এই প্রোগ্রামটা হয়তো এই জাস্ট একজনের শেয়ারের মাধ্যমে বিসিসিবি কিংবা অন্য জায়গায় যাবে। COVID-19 এর সময় আমরা প্রথমে যে ধাক্কাটা খেয়েছি, ভয় পেয়েছি, বাসার মধ্যে যে লকডাউন যেটা হয়েছে, এই সময় বিসিসিবি অ্যাজ অ্যান অর্গানাইজেশন ফেল্ট দ্যাট উই শুড আন্ডারটেক সাম অ্যাক্টিভিটি, যেটা সাপোর্ট করার জন্য, নট ফর দ্য সেক অফ টেকিং অ্যাক্টিভিটি। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে এই জিনিসটা সবাই হয়তো একটু অন্যভাবে দেখবে, মানে আমাদের চিন্তার আশপাশ দিয়ে চলে যাবে এই কানেক্টিভিটিটা, বিং এবল টু টক টু ইচ আদার, বিং এবল টু এঙ্গেজ, বিং এবল টু টক, মানে প্রশ্ন জিজ্ঞেস করা, একটা হেল্প দরকার, রাত 3টার সময় একটা কিছু দরকার, একটা পোস্ট দিয়ে দেওয়া। এই যে প্ল্যাটফর্মে এই কাজটা করা হয়েছে, এটাকে আমি সাংঘাতিক ভাবে আমি মনে করি এটার গুরুত্ব অনেক বেশি। নট ফিলিং অ্যালোন, এরকমও হয়েছে রাত 2টার সময় একজন বসে আছে, কোনো কাজ নাই, হয়তো একটা পোস্ট দিয়েছে, কমেন্ট করেছে, এবং আমি দেখছি তারা গল্প করছে। এটার সাথে কিন্তু আমি মনে করি যে এই কোভিড কালীন সময়, যেখানে আপনি বাসা থেকে বের হতে পারছেন না কিংবা আছেন, সেই সময় এটা একটা ভীষণ একটা দায়িত্ব পালন করেছে। শেয়ারিং ইনফরমেশন ইজ সামথিং দ্যাট হ্যাজ গন থ্রু অল, শুধু বিসিসিবি না, অন্যান্য অনেক প্ল্যাটফর্মের মাধ্যমে। ইন টার্মস অফ ট্যাঞ্জেবল অ্যাসপেক্ট আমরা যে কাজগুলো করেছি, আমি কয়েকটা উদাহরণ দিতে চাই, যেগুলো অনেক কাজ হচ্ছে। যেমন বাংলাদেশি স্টুডেন্ট, আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কথা বলি, কিংবা আমাদের সিনিয়রদের কথা বলি, কিংবা বাংলাদেশি যারা ক্যানাডিয়ান এখানে আছেন তাদের কথা বলি। আমরা প্রথমেই একটা যে কাজ করেছি, বাংলাদেশি স্টুডেন্ট সাপোর্ট প্রোগ্রাম করেছি। এটার জন্য আলাদা একটা গ্রুপও করা হয়েছে, এবং যে জিনিসটা ছড়িয়ে গেছে কিংবা মানুষকে জানানো হয়েছে দ্যাট ইফ ইউ আর ইন ট্রাবল ইউ আর নট অ্যালোন, জাস্ট লেট আস নো। সো আ টিম ইজ ওয়ার্কিং, যদি কেউ সমস্যায় পড়ে তারা তাদের কাছে রিচ আউট করছে, উই আর রিচিং আউট, এবং অনেক কাজ হচ্ছে যেগুলো হয়তো আমরা সবসময় মিডিয়াতে বলছি না কিংবা বিসিসিবিতেও আসে না। আমাদের এখানে ক্যানাডিয়ান যে হাই কমিশন এবং টরন্টো যে কনসুলেট জেনারেল, তারা একটা অসম্ভব ভালো কাজ করেছে। সেটা হলো যে ডক্টরস পুল বানিয়েছে। এই ডক্টরস পুল বানানোর পিছনে বিসিসিবি অনেক চেষ্টা করেছে যতটুকু হেল্প করা। যখন কনসুলেট জেনারেল অফিস থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়, এই মুহূর্তে বাংলাদেশে অনেক ডক্টর, আমাদের 2টো ভাগ আছে, যারা বাংলাদেশি ডক্টর আছেন এখানে এখনো লাইসেন্স পাননি, তাদেরকে নিয়ে একটা পুল করা হয়েছে,
এবং কেনেডিয়ান বাংলাদেশি কিংবা বাংলাদেশি কেনেডিয়ান যারা এখানে লাইসেন্সড আছে তাদেরকে নিয়োগ করা হয়েছে। টুগেদার দে আর হেল্পিং। এই জায়গায় বিসিসিবি একটা বড় ভূমিকা পালন করেছে বিকজ অফ ইটস স্প্রেড অল ওভার ক্যানাডা। এছাড়া আমি রিসেন্টলি যে কাজটা হয়েছে, যেমন বিসিসিবির বিভিন্ন চ্যাপ্টার আছে, বিসিসিবি অটোয়া, বিসিসিবি ভ্যাঙ্কুভার, বিসিসিবি মন্ট্রিয়াল, বিসিসিবি সাসকাচুয়ান, এই সমস্ত চ্যাপ্টার গুলো ব্যক্তিগতভাবে মানে চ্যাপ্টার পর্যায়ে তারা বিভিন্ন প্রোগ্রাম নিচ্ছে। এক্সাম্পল দিচ্ছি ভ্যাঙ্কুভারে দে হ্যাভ ক্রিয়েটেড টিম, যেই টিম আসলে মানুষের বাসায় যাদের দরকার তাদের বাসায় যে খাবার পৌঁছে দিয়ে এসেছে। অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তার সাথে রিচ আউট করেছে, বাইরে হয়তো বলতে পারছে না, বাংলাদেশি হিসেবে আমরা একটু কম মানে অনেক কিছু বলতে চাই না, রাইট? ওয়ান টু ওয়ানে কমিউনিকেশনটা হয়। আমি জানি না সময়ের দিকে বলছি। আরেকটা জিনিস বলবো, এই মুহূর্তে বিসিসিবি, এটা আমি শেষে বলবো টাইমের জন্য, বিসিসিবি গট ট্যালেন্ট বলে একটা অনুষ্ঠান এই মুহূর্তে হচ্ছে। সো ইউ হ্যাভ সিন অ্যাবাউট আমেরিকা গট ট্যালেন্ট, ব্রিটেনস গট ট্যালেন্ট। এই মডেলিং এ মডেলটাকে ধরে আমরা ফ্রেমওয়ার্ক ধরে বিসিসিবি গট ট্যালেন্ট হচ্ছে না। এটা কেউ যদি দেখে তারা চিন্তা করবে যে জাস্ট ট্যালেন্টকে নিয়ে আমরা কাজ করছি, আসলে তা না। এটার পিছনে কিন্তু একটা অনেক বড় চিন্তা আছে, সেটা হলো মেন্টাল হেলথ। তো আমাদের যারা টিম, তারা চিন্তা করেছে এই করোনা কোভিড এর সময় কিভাবে আমাদের বাচ্চাদেরকে এঙ্গেজ করা যায়, কিভাবে আমাদের বিভিন্ন প্রত্যেকটা বছরে প্রত্যেকটা বয়সের মানুষকে এঙ্গেজ করা যায়। আমি শুধু একটা গল্প বলবো, সেটা হলো বিসিসিবি গট ট্যালেন্টে আমাদের 6 থেকে 12, 12 থেকে 18, 18-র উপরে এই 3টা ভাগ আছে। একজন মা তার বাচ্চাকে নিয়ে একটা সাবমিট করেছেন, রাইট? এবং আমাদের কাছে রিকোয়েস্ট এসেছে যে 6 বছর থেকে আপনাদের আছে, আমার বাচ্চাটা 4.5 বছর, প্লিজ তাকে আপনারা একটু অ্যাপ্রুভ করেন। আমরা করেছি। দ্য রিজন আমি বললাম, এই যে ইনট্যাঞ্জেবল অ্যাসপেক্ট অফ লাইফ, মেন্টাল হেলথ, রাইট? ওকে, মানুষকে একটু এঙ্গেজ করা। এবং আমার কাছে খুবই ভালো লেগেছে, আমাদের অটোয়া চ্যাপ্টার এটাকে লিড করছে। অটোয়া চ্যাপ্টারে যারা ভলান্টিয়ার আছে তারা প্রচন্ড ভাবে কাজ করছে, এবং তাদেরকে আমি যখন জিজ্ঞেস করি কিংবা তাদের সাথে কথা হয়, ওয়ান অফ দ্য বেসিক রিজন, মেইন রিজন তারা এই কাজটা করছে ইজ বিকজ অফ অ্যাকচুয়ালি ইয়োর মেন্টাল হেলথ। তারা চেয়েছে যে মানুষকে একটু এঙ্গেজ করা, এই সময় একটু হাসির মধ্যে থাকুক, একটু ভালো লাগার মধ্যে থাকুক। I think those matters a lot. Thank you so much. অবশ্যই, ধন্যবাদ রিমন ভাই। অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে একজন আরেকজনের এঙ্গেজ রাখে, বিশেষ করে বাচ্চারা স্কুলের বাইরে। আপনি মার্চ 15 তারিখ থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমিউনিটির এই কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার জন্য। আমি আসবো, আসলে আমাদের অনেকগুলো কমেন্ট চলে আসছে আমাদের অতিথিদের উদ্দেশ্যে প্লাস অনুষ্ঠান সম্পর্কিত। আমি একটু আমাদের মাসুমুর রহমান বাপ্পির কাছে একটু যেতে চাই। আমি বাপ্পিকে কাইন্ডলি একটু অনুরোধ করবো কিছু উল্লেখযোগ্য কমেন্ট যদি সে আমাদের অতিথিদের সাথে একটু শেয়ার করে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্যানেলের সবাইকে। আসলে অনেকগুলি কমেন্ট এসেছে, আমি সংক্ষিপ্ত করে কিছু কমেন্ট গুলো পড়ে নিচ্ছি। রিফাত নৌরিন জানিয়েছেন সবাইকে অভিনন্দন, এবং উনি লিখেছেন গুড টু সি ইউ রিমন ভাই। আহমেদ তোফায়েল বাংলাদেশ থেকে সবার জন্য শুভকামনা। রিয়েল ফ্যাক্ট ওমর ফারুক, থ্যাংক ইউ এভরিওয়ান। শাহেদ শাহরিয়ার বন্ধু বাপ্পি সহ সবাইকে শুভেচ্ছা। মাহবুব রহমান রনি ভাই এবং বাপ্পি সহ আজকের অনুষ্ঠানের সকল অতিথিদের জানাই শুভেচ্ছা। অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক অনুষ্ঠান থেকে খুবই ভালো লাগলো। আশা রাখি আপনারা আগামীতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের আরো অনেক আইকনকে নিয়ে আসবেন। ধন্যবাদ মাহবুব রহমান, আপনাদের সুন্দর। হ্যাঁ, আমরা চেষ্টা করছি বিভিন্ন সময় বাংলাদেশের ছড়িয়ে ছিটে জায়গায় আমাদের অনেক প্রতিভাবান এবং বরেণ্য ব্যক্তিত্ব আছেন, আমাদেরকে আমরা নিয়ে আসছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সেটাই আছে আমাদের সাফল্যতা। রায়হান উদ্দিন, ধন্যবাদ রনি ভাইকে সুন্দর একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে লাইভ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। পিপাহিস সম্মানিত সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ। মোহাম্মদ মঞ্জুর আল বাসেদ, প্রিয় সিলেট থেকে দেখছি, ভালো লাগলো আপনি সিলেট থেকে দেখছেন। আজকে সম্মানিত আলোচকদের প্রতি অভিনন্দন, শুভকামনা, আপনাকে শুভকামনা। রেশাদ চৌধুরী, নাইস এন্ড হেল্পফুল প্রোগ্রাম, থ্যাংকস ফর শেয়ারিং। ধন্যবাদ রেশাদ ভাই, আপনি আমাদের কমিউনিটির একজন বড় ভাই। আশা রাখি আপনি ভালো থাকেন এবং আমাদের সাথে থাকেন। ধন্যবাদ। রিয়েল ফ্যাক্ট থেকে একটি প্রশ্ন এসেছে, জনাব রনি ভাই এবং বাপ্পি ভাই, আপনারা বিগত 2 মাস থেকে যে সুন্দর একটি প্রোগ্রাম করেছেন, তাতে আমরা বাংলা ভাষাভাষী শ্রোতারা এই প্যান্ডামিকের মধ্যে অনেক কিছু জানতে পেরেছি এবং অনুধাবনও করতে পেরেছি। এর জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জনাব ওমর ফারুক, আপনার সুন্দর রিয়েল ফ্যাক্ট, আপনার সুন্দর এই মন্তব্যের জন্য। তারপর হচ্ছে যে দেবদত্ত তমালদাতা, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর সভাপতি, উনি লিখেছেন আজকের এই বিশিষ্ট অতিথিদেরকে এবং আজকাল মিররকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ তমাল দাদা।
বনানী আক্তার, আলোচনা অনুষ্ঠানটি খুবই ভালো লাগে। জালালাবাদ টিভি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জালালাবাদ টিভি আমাদের সঙ্গে থাকার জন্য। সোহেল মিয়া উনি জানতে চেয়েছেন, জনাব মুক্তাদির সাহেব, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা করার উদ্দেশ্য ছিল একটি শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আপনারা যদি আবার ক্ষমতা যেতে পারেন তাহলে কি একটি শোষণমুক্ত সমাজ উপহার দিতে পারবেন, নাকি শুধু এই কাদা ছোড়াছুড়ি করবেন? ধন্যবাদ সোহেল মিয়া। আমরা চেষ্টা করব আজকের অতিথি জনাব খন্দকার মুক্তাদির সাহেবের কাছ থেকে হয়তোবা আমরা এই প্রশ্নটা দেব যদি সময় থাকে। ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। তো রিফাত নূর, উই আর মিসিং বিসিসিবি ইজ অল ইভেন্ট দিস সামার। হ্যাঁ, আসলে বিসিসিবি একটি সংগঠন, টরন্টোর খুব একটা নামকরা সংগঠন, আমরা মিস করছি। আশারকে রেমন মাহমুদ ভাই, আমরা হোপফুলি করোনা থেকে কেটে উঠলে তারপরেও এই ধরনের অনুষ্ঠান আমরা আবার ফিরে পাবো। তারপরেও আপনারা হয়তো একটু আগে শুনেছেন যে রিমন ভাইয়ের সংগঠন থেকে এই যে বিসিসিবি গট ট্যালেন্ট একটা অনুষ্ঠান চলছে, সেটা আমিও দেখছি। অত্যন্ত ভালোভাবে আশা রাখি আপনারা সেটা এনজয় করবেন। আনোয়ার শাহজাহান, আজকের অনুষ্ঠানের সঞ্চালক সহ অনুষ্ঠান আলোচক বৃন্দকে জানাচ্ছি শুভেচ্ছা। ডলি তরফদার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে সুন্দর লাইভ উপহার দেওয়ার জন্য। বাংলাদেশের মঞ্জুর আল বাসির লিখছেন, বাংলাদেশের ইমেজ আপলোডের ব্যাপারে বর্তমান কঠিন সময়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। যে দেশে আছি সেই দেশের আইন কানুন মেনে চলি, আমাদের অস্থির হলে চলবে না, ধৈর্য নিয়ে আমাদের এই সময় পার করতে হবে। ধন্যবাদ আসলে মঞ্জুরুল বাসেদ, আপনার সুন্দর এই মন্তব্যের জন্য। আসলে আমরা যেখানে থাকি না কোনো, আমাদেরকে ধৈর্যের সহিত মোকাবেলা করতে হবে এবং স্বাস্থ্যবিধি আইন কিংবা যত যে দেশে যে আইনটি আছে সেই আইনগুলো মেনে নিতে হবে। আমাদের মোহাম্মদ রেজাউর রহমান নিয়ে ধন্যবাদ জানিয়েছেন। আমার মনে হয় আমরা অনেকগুলো প্রশ্ন আমরা পরবর্তী বাপ্পি, আমারও মনে হয় অনেকগুলা কমেন্টস আমরা যদি মুক্তাদির ভাই যদি চলে যাই, একজন দর্শক প্রশ্ন করেছিলেন, হয়তোবা যদি এই প্রশ্নটা উত্তর দিতে পারেন। মুক্তাদির ভাই প্রশ্নটি ছিল, যারা মুক্তাদির সাহেব 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা করার উদ্দেশ্য ছিল একটি শোষণ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আপনারা যদি আবার ক্ষমতায় যেতে পারেন তাহলে কি একটি শোষণ মুক্ত সমাজ উপহার দিতে পারবেন, নাকি এখনকার মতো শুধু কাদা ছোড়াছুড়ি করবেন? মুক্তাদির ভাই। এটা সত্যি কথা, দেশটা স্বাধীন হয়েছিল শোষণ মুক্ত। স্বাধীনতার প্রেক্ষাপটটা কি, একেবারে সংক্ষেপে প্রেক্ষাপটটা বললে, প্রেক্ষাপটটা ছিল আমরা ছিলাম বৈষম্যের শিকার। পশ্চিম পাকিস্তানিদের কাছে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ ছিল বৈষম্যের শিকার, কারণ রপ্তানি আয় ছিল এখান থেকে, সম্পদের প্রাবল্য ছিল এইদিকে, কিন্তু প্রয়োগ ছিল পশ্চিম পাকিস্তানে। আর চাকরি বাকরি, সরকারি বেসরকারি, ব্যবসা বাণিজ্য, সর্বক্ষেত্রে আমরা ছিলাম বৈষম্যের শিকার। আর দ্বিতীয়ত ছিল যে গণতান্ত্রিক একটা স্পৃহা আকাঙ্ক্ষা ছিল এই ভূখণ্ডের মানুষের মধ্যে, তো তাদের রায় বারবার পশ্চিমারা ভুলণ্ঠিত করেছে। তাহলে মূল বেসিকটা কি? একটা হলো বৈষম্য থাকবে না, দ্বিতীয় হলো গণতান্ত্রিক অধিকার থাকবে, মুক্ত চিন্তার স্বাধীনতা থাকবে, মুক্ত বুদ্ধির চর্চার স্বাধীনতা থাকবে, বলার স্বাধীনতা থাকবে, এবং নিজের শাসনের প্রতিনিধি নিজের বেছে নেওয়ার ক্ষমতা থাকবে জনগণের কাছে। দিস আর দি বেসিক্স। এখন আমি মূল প্রশ্নটাতে আসি যে শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব কিনা আমরা ক্ষমতায় গেলে। শোষণ মুক্ত সমাজ মানে শতভাগ শোষণ মুক্ত সমাজ কোনোদিনই প্রতিষ্ঠা হবে না, এটা আগে মেনে নিতে হবে। আপনি কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা চান? আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থা চাই, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থার নির্যাস হচ্ছে এখানে থাকবে সংখ্যাগরিষ্ঠের শাসন, এবং যারা শাসন ক্ষমতায় যাবেন তারা জনগণের সম্মতির ভিত্তিতে শাসন করবেন। আর অর্থনৈতিক ব্যবস্থাপনা আমরা যদি মুক্তবাজার অর্থনীতিটাকে নেই, যেটি সারা বিশ্বে গণতন্ত্রের সাথে হাত ধরাধরি করে মুক্তবাজার অর্থনীতি চলে আসছে, তাহলে মুক্তবাজার অর্থনীতিতে আর্থিক বৈষম্য খুব দ্রুত প্রসারিত হয়। মানে ক্যাপিটালিজম ইজ গুড ফর ক্রিয়েটিং ওয়েলথ বাট নট গুড ফর রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। এখন রিডিস্ট্রিবিউশনের জন্য আপনার রাজনৈতিক প্রচেষ্টা থাকতে হবে, সামাজিক প্রচেষ্টা থাকতে হবে, যেন অর্থবিত্তের প্রবাহটি সারা দেশের মানুষকে ছুঁয়ে যায়। এবং আপনার গণতান্ত্রিক শাসনে অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলি, জবাবদিহির জায়গাগুলি, ইনস্টিটিউশনগুলি যদি ভালো মতো প্রতিষ্ঠা করা যায়, তাহলে চেক এন্ড ব্যালেন্সটা কাজ করে। তবে 100% শোষণ মুক্ত সমাজ পৃথিবীর কোথাও কোনোদিনই গঠন হয়নি। আপনি যদি থিওলজি ছাড়া মানে আমাদের মনুষ্য সৃষ্ট সমাজ ব্যবস্থায় যান, তাহলে 100% শোষণ মুক্ত সমাজ কোনোদিনই সম্ভব না। যেটি সম্ভব এবং যেটি আমাদের লক্ষ্য হওয়া উচিত, যে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা প্রতিষ্ঠানগুলি ঠিক মতো বিনির্মাণ করব, যেন জবাবদিহিতা থাকে, আইনের শাসন থাকে,
এবং মানবিক মূল্যবোধ থাকে, মানবাধিকার থাকে, বিচার ব্যবস্থা থাকে। এই জিনিসগুলি প্রতিষ্ঠা করতে পারলেই একটি ভালো দেশের কাঠামো তৈরি করা সম্ভব। জি, আরেকটা জিনিস হলো মুক্তাদির, আমরা অতি সম্প্রতি যেটা দেখতে পারি যে সেটা হলো আমাদের বিভিন্ন মূল দল, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বেশ কিছু সুবিধাভোগী লোক, হাইব্রিড, যারা ব্যবসাকে তাদের মূল পুঁজি হিসাবে অনৈতিক ব্যবসা এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে দলের সাথে সংশ্লিষ্ট হয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়। বেশ কিছুদিন আগে রিজেন্ট হসপিটাল যেটা আমরা দেখলাম শাহেদ। তো যেহেতু আপনি দলের একজন নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, আপনার দলীয়ভাবে যদি আমরা এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কি পরিকল্পনা আছে নাকি না বিএনপি থেকে, যে দলের যারা কর্মী, দলের সাথে যারা সংশ্লিষ্ট সেই সব লোকজনই যাতে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে, যাতে সুবিধাবাদী লোকরা যাতে এইভাবে দলকে ব্যবহার করতে না পারে, এই সম্বন্ধে আপনি যদি একটু কিছু বলতে চান আমাদের দর্শকদের। দেখেন, যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় সুবিধালোভী মানুষের কিছু পদচারণা থাকে, কিন্তু আমাদের জন্য ব্যাপারটি ইউনিক এই জন্য যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় বিগত 1 দশক ধরে রাজনীতি অনুপস্থিত। এখানে রাজনীতি বলে আর কিছু নাই, জবাবদিহিতার কোনো জায়গা নেই। আমি যে একটি দলের কর্মী, আমি সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বলছি তা না। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, পরিস্থিতির শিকার হিসাবে আপনাদের সাথে জিনিসটি শেয়ার করছি। আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সরকার পরিচালনা ব্যবস্থা, আমাদের সিস্টেমটা কি? আমাদের হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নেন্স। আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসির চর্চা করি। সেখানে প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধান নির্বাহী। তাহলে আপনি বলেন, প্রধান নির্বাহী যিনি, নৈতিকভাবে তার দায়িত্ব তো সমস্ত কাজের উপর, তার সরকারের দায়িত্ব তো তার কাজের উপর, এবং প্রধান নির্বাহী হিসাবে তিনিই তো সব থেকে বেশি কাজ করবেন। আপনি বাংলাদেশে প্রধানমন্ত্রীর কোনো সমালোচনা করতে পারবেন না। যদি প্রধানমন্ত্রীর কোনো সমালোচনা করেন, তাহলে তিনি অন্তঃসত্ত্বা নারী হন অথবা নাবালক স্কুলের ছাত্রই হোক, রাত্রে তাকে তুলে নিয়ে যাওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। সুতরাং এখানে সমালোচনার কোনো জায়গা নেই। আপনি রিজেন্টের কথা বললেন, আপনি রিজেন্ট বা তৎসংশ্লিষ্ট আরো যারা, এরা কি পরিচয়ে ঘুরে বেড়ায়? এরা প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয় ঘুরে বেড়ায়। এই যে ভ্যাকুয়ামটা তৈরি হয় কিভাবে? ভ্যাকুয়ামটা তৈরি হয় যখন রাজনীতি অনুপস্থিত হয়ে যায়, জবাবদিহিতার জায়গা থাকে না, এবং শাসন ব্যবস্থায় জনগণের সম্মতি প্রকাশের কোনো সুযোগ থাকে না। তখনই এই সমস্ত শূন্যতা তৈরি হয়। তাহলে এই জায়গা থেকে বের হতে হলে প্রথমত দরকার এমন একটি সরকার, যে সরকারটি জনগণের সম্মতির ভিত্তিতে প্রতিষ্ঠিত, এবং যে ইনস্টিটিউশনগুলি চেক এন্ড ব্যালেন্সকে ইনশিওর করে, সরকারকে বেঁধে রাখে তার দায়িত্বের মধ্যে, তার ম্যান্ডেটের মধ্যে, সেই প্রতিষ্ঠানগুলিকে তার পূর্ণ অবয়বে, পূর্ণ ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করা। তাহলেই একটি সরকারকে আপনি নির্দিষ্ট পথে পরিচালিত করতে পারবেন। আমি আপনাকে এমন অনেক উদাহরণ দিতে পারবো। প্রতিষ্ঠিত, আমি নাম বলছি না, প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশ, যারা গণতান্ত্রিক রীতিনীতিতে 40, 50, 60, 70, 80, 100 বছর ধরে চর্চা করে আসছে, তার মানে তার ইনস্টিটিউশনগুলি অলরেডি ডিপ রুটেড। আচ্ছা, সেই সমস্ত গণতান্ত্রিক দেশেও যখন কোনো পপুলিস্ট গভর্নমেন্ট আসে, এক্সিকিউটিভ ব্রাঞ্চ চলে যায় কোনো পপুলিস্ট লোকজনের হাতে, তখন অনেক উল্টাপাল্টা জিনিস করার চেষ্টা করা হয়। সেই সময়ে সরকারের ব্যালেন্সটা ধরে রাখে কে? ইনস্টিটিউশনগুলি। এই জন্য ইনস্টিটিউশন হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার রক্ষা কবচ। যখন আমরা জনগণের সম্মতির ভিত্তিতে একটি সরকার গঠন করতে পারবো, সেটি যেই হোক, যে দলের হোক, এবং ইনস্টিটিউশনগুলিকে আবার রিবিল্ড করতে পারবো, তখন এই জাতীয় আফসোসের ঘটনা যারা ঘটায় তাদের হাত থেকে আমরা নিষ্কৃতি পেতে পারবো। এবং দেখেন, খারাপ জিনিস, চুরি ডাকাতি, দুর্নীতি, এগুলি সব সমাজে, সব রাজনৈতিক ব্যবস্থায়, সব অর্থনীতিতে হয়। কিন্তু সেই সমস্ত ব্যবস্থাগুলি টেকসই হয়, সেই সমস্ত সোসাইটিগুলি ফ্লারিশ করে, দেশ ফ্লারিশ করে, সরকার ব্যবস্থা বিকাশমান হয় যারা এগুলির প্রতিবিধান করার ক্ষমতা রাখে, তার মানে অ্যাকাউন্টেবিলিটি থাকে। যখন আমরা সেই ব্যবস্থায় ফেরত যেতে পারবো, তখন আবার এই জাতীয় ভ্যাকুয়াম থেকে আমরা বের হয়ে আসবো।
জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ মুক্তাদির ভাই। আমি আসবো আপনার কাছে একটু পরে। আমি একটু আমেরিকায় আমাদের জালালাবাদ আমেরিকা ইনকের সম্মানিত সভাপতি হেলাল চৌধুরীর সাথে আমি সংযোগ স্থাপন করতে চাই। হেলাল ভাই, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, সেটা আমরা জানি যে আমেরিকায় করোনাকালীন সময় সর্বাধিক মৃত্যু ঘটেছে এবং সর্বাধিক আক্রান্ত আমেরিকাতে। এবং আপনি যেদিকে আছেন, নিউ ইয়র্ক, কানেকটিকা, ইস্ট কোস্ট যেটাকে বলে, সেই দিক থেকে করোনা একটু অনেক কম। বাট সাউদার্ন কান্ট্রি, যেটা আপনার ফ্লোরিডা, অ্যারিজোনা, টেক্সাস, আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি সেই দিকে আস্তে আস্তে করোনার এফেক্টের সংখ্যা দিন দিন বাড়ছে। তো আপনার কাছে আমাদের প্রশ্নটা হলো যে বর্তমানে যে করোনাকালীন সময়ে বিশেষ করে আমরা যে করোনাকালীন যে আমাদের যে আমেরিকাতে যে ভ্যাকসিন নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনেছিলাম আমাদের অতিথিদের কাছ থেকে। আপনার কাছে কি ভ্যাকসিন সম্বন্ধে কোনো তথ্য আছে কিনা এই সম্বন্ধে আমাদের বলবেন, এবং সার্বিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমেরিকাতে কি পর্যায়ে আছে সেই সম্বন্ধে আমাদের দর্শকদের শেয়ার করবেন। যেটা সবচেয়ে বেশি এফেক্টেড ছিল আসলে নিউ ইয়র্কে আমাদের, আপনি শুনতে পাচ্ছেন তো আপনার? জি, আমাদের নিউ ইয়র্কে শুধু আমাদের বাংলাদেশি প্রায় 260 জন মৃত্যুবরণ করেছেন। আমি প্রথমেই যারা এই করোনা কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রবাসী বাংলাদেশি সবার, এবং যারা আমেরিকায় যারা মৃত্যুবরণ করছে সবার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা অসুস্থ ছিলেন, আমাদের প্রচুর ক্লোজ বন্ধু অনেকেই সিরিয়াস ইনজুর্ড ছিলেন, অনেকের ওইরকম ছিল লাইফ সাপোর্টে ছিল, রাত্রে খবর চলে এসে যে মৃত্যুবরণ করেছেন। আল্লাহর হুকুম ওনারা অনেকে এইভাবে সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন। তো যারা সুস্থ এখনো হন নাই তাদের সুস্থতা কামনা করছি, এবং যারা সুস্থ আছেন মহান আল্লাহর কাছে কামনা করি তাদের যেন সুস্থতা আল্লাহ রাখেন, সুস্থ রাখেন সবাই। যেটা করোনার এই কোভিড-19 কিন্তু মহামারীর প্রকোপ এখনো শেষ হয় নাই। যেটা আপনি বলতেছিলেন যে প্রথম দিকে নিউ ইয়র্ক, নিউ জার্সি, এই সারাউন্ডিং যে স্টেট গুলাতে খুবই প্রকোপ ছিল, বেশি আকারে ধারণ করেছিল। কিন্তু ইদানিং ফ্লোরিডা, জর্জিয়া, যেটা আটলান্টা এর পাশাপাশি যেসব স্টেট আছে সেই স্টেট গুলাতেও করোনার বিস্তার বেড়েছে। এবং পাশাপাশি গত কয়েকদিনে আবার নিউ ইয়র্কে আমরা দেখতে পাচ্ছি সেটি আবার বাড়তে শুরু করেছে। তো এখানে সবাই, বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি বলেন, আমেরিকান গভর্নমেন্ট বলেন, সবাই শঙ্কিত যে এই কোভিড-19 যে দুর্যোগ, যেটা কতদিন যেটা চলবে, কতদিন যাবে, সে ব্যাপারে কেউ কিন্তু নিশ্চিত হতে পারতেছে না। স্কুলগুলা খুলবে কি খুলবে না, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে সাধারণত আমেরিকাতে বা ইউরোপের বা কানাডায় স্কুলের সেশন শুরু হয়। এই সেশনগুলা শুরু করতে পারবে কিনা এখন ওরা সন্দিহান রয়েছে। কলেজগুলো অলরেডি এখনো বন্ধ আছে, ওরা নেক্সট সেমিস্টার গুলো অলরেডি ওরা দিয়ে দিয়েছে অনলাইনে, কিন্তু স্কুলের ব্যাপারে এখন ওরা সিদ্ধান্ত নিতে পারতেছে না। তো আমাদের যে প্রবাসী যে সংগঠনগুলা বিশেষ করে, এবং আমাদের প্রবাসী যারা যে গভর্নমেন্টের যে সুবিধাগুলা পেয়েছিলেন, প্রায় 6 মাস আনএমপ্লয়মেন্ট দিয়েছে ফেডারেল গভর্নমেন্ট থেকে, প্রায় $600 করে প্রত্যেককে দিয়েছে যারা চাকরিচ্যুত হয়েছেন, যারা কাজে যেতে পারেন নাই। এটা কতদিন অব্যাহত থাকবে এটা এখনো বোঝা যাবে জুলাইয়ের পরপরই। জুলাই পর্যন্ত এটা লাস্ট ডেডলাইন। জুলাই পরে হয়তো এটা কেউ কেউ বলতেছেন আগামী ডিসেম্বর মতো এক্সটেনশন হতে পারে। কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যখন এই যে দুর্যোগ এবং এই যে কথা বলতেছি আমরা, যে ফেডারেল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে সহযোগিতা করতেছে, এই সহযোগিতা বন্ধ হওয়ার পরই, যদি বন্ধ হয়ে যায় তাহলে বিভিন্নভাবে ক্রাইসিস শুরু হবে। এখন অনেক প্রতিষ্ঠানই যে বন্ধ হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো আবার ওপেন হওয়ার কোনো সুযোগ নাই। অনেক জায়গায় অলরেডি টোটালি ওরা শাটডাউন করে দিচ্ছে এই প্রতিষ্ঠানগুলো। এবং বিশেষ করে যেটা আপনি বলছেন ফ্লোরিডাতে এবং আটলান্টায়, যে ফ্লোরিডাতে আপনারা জানেন বিশ্বের সবচেয়ে বড় যে ডিজনিল্যান্ড গুলা, ডিজনি যে স্পট গুলো আছে, সেগুলো অলরেডি বন্ধই ছিল। তারা কোভিড-19 শুরু হওয়ার পরই বন্ধ করে দিয়েছিল। ফ্লোরিডা একটা ট্রপিক্যাল কান্ট্রি, এখানে মানুষের ভ্যাকেশন বা সামার টাইমের ওয়েদার থাকে, মানুষ সব সময় যায়, ভ্যাকেশনে যায় ফ্লোরিডাতে। এই ফ্লোরিডাতে এখন যে বিস্তার রোধ করেছে, সেটা যদি সিরিয়াসলি সবাই
সরকারি রুল ফলো না করেন, সরকারি বিধিনিষেধ না মানেন, তাইলে হয়তো পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। এবং আমরা জি সবাইকে এখনো এই এলাকায়, আমরা যারা যে এলাকায় আছি, আমরা যদিও লকডাউন অনেক জায়গায় উঠ্য হয়েছে, যেমন বিশেষ করে কানেকটিকাতে গত কয়েকদিনের পরিস্থিতি খুবই ভালো, কিন্তু যেহেতু নিউ ইয়র্কে আবার এফেক্টেড শুরু হয়েছে, সেই হিসাবে আমরা সবাইকে সতর্ক করতেছি, যেহেতু নিউ ইয়র্কের পাশাপাশি স্টেট কানেকটিকাতে, নিউ ইয়র্কে যখন এটা ভয়াবহতা বাড়বে, অটোমেটিক সেটা কানেকটিকাতে চলে আসবে, নিউ জার্সিতে চলে যাবে। তাই সবাইকে আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক, গ্লাভস সবকিছু ব্যবহার করে চলার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এবং সাথে সাথে আমি একটি কথা বলতে চাচ্ছি, হয়তো পরে হয়তো সময় পাবো কিনা, আমরা এই যে লকডাউন বা এই কোভিড-19 মহামারীতে আমরা যে কার্যক্রমগুলো বললাম, আমরা আমেরিকায় করেছি, নিউ ইয়র্কে, নিউ জার্সি, কানেকটিকা বিভিন্ন স্টেটে আমরা করেছি, পাশাপাশি আমরা বাংলাদেশও এই দুর্যোগে আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার মাধ্যমে আমরা বাংলাদেশ, আমেরিকা থেকে আমরা প্রায় 2 লক্ষ টাকা ওনাদেরকে পাঠিয়েছি, যা ওনারা বিভিন্ন সিলেট বিভাগের 4টি জেলায় তারা $2000 টাকা করে নগদ মানুষকে সাহায্য পৌঁছে দিয়েছেন প্রায় ঈদের আগেই, এবং আরো তারা সাহায্য অলরেডি পৌঁছাচ্ছেন। এবং আমরা সিলেটের যে শামসুদ্দিন হাসপাতাল পরপরই দক্ষিণ সুরমাতে নর্থ ইস্ট হসপিটাল এবং খাদিমে যেটা আইসোলেশন সেন্টার হয়েছে, সেই সেন্টারগুলোতে এখানে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ইউকে যে সহযোগিতার হাত বাড়িয়েছে, এখানে বাবু ভাই উল্লেখ করেছেন, আমি প্রতিদিনই মুহিব ভাই ওদের প্রেসিডেন্ট, ওনার সাথে আলাপ হচ্ছে, ওনারা বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়েছেন, এবং যে মেশিনগুলা আমরাও এটাতে অংশগ্রহণ করছি, জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকা ইনক। এবং এইভাবে আমরা এই প্রবাসে, যেহেতু আমাদের মূল রুট আমরা বাংলাদেশ থেকে এসেছি, এবং আমরা সংগঠন যদিও প্রবাসে করি, কিন্তু আমরা যখনই বাংলাদেশের কোনো দুর্যোগ দেখা দেয়, অতীতে বিভিন্ন সময় সিডর, প্লাবন, বন্যা যা কিছু হয়েছে, আমরা চেষ্টা করেছি পাশাপাশি বাংলাদেশের এই দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এবারও আমরা এই কোভিড-19 আমাদের সহযোগিতা অব্যাহত আছে। ধন্যবাদ হেলাল ভাই। আরেকটি জিনিস যেটা হলো, আমি আপনার যেটা জানার আগ্রহ, সেটা হলো আমরা অতি সম্প্রতি যেটা জানতে পারলাম যে আপনারা ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক স্টুডেন্ট যারা অনলাইনে কোর্সে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করে যারা সেপ্টেম্বর থেকে যারা এনরোল করেছে, তাদের ব্যাপারে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এই সম্বন্ধে আপনার যদি কোনো তথ্য থেকে থাকে আমাদের দর্শকদের একটু শেয়ার করবেন ছোট্ট করে, যে তারা সেপ্টেম্বরে তারা ক্লাস শুরু করতে পারবে কিনা অনলাইনে। আসলে এটা কিছুটা ইমিগ্রেশনের অনেক ফাঁকফোকর আছে, যে আইনগুলা গত কয়েকদিন আগে ঘোষণা করেছে, আমি এই ব্যাপারে আসলে পুরাপুরি সঠিক এখনো অবহিত না, সঠিক এই ব্যাপারে অবহিত না, হয়তো পরবর্তীতে যখন জানতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ হেলাল ভাই। আমি আসবো আপনার কাছে অনুষ্ঠানের শেষ দিকে। আমি একটু লন্ডন সংযোগ স্থাপন করতে চাই আমাদের বাবু ভাইয়ের সাথে। জি জনাব আচরি বাবু ভাই, আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হলো, আপনি লন্ডনে দীর্ঘদিন ধরে আছেন এবং সাংবাদিকতার সাথে আপনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হলো, আমরা করোনাকালীন সময়ে আমরা যে যার অবস্থান থেকে, প্রবাস থেকে আমরা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি, যেটা পূর্বে আমাদের বক্তা জনাব হেলাল চৌধুরী অনেক কিছু উল্লেখ করেছেন এবং রিমন ভাইও। যে জিনিসটা আমার জানার আগ্রহ সেটা হলো যে আমরা যে যেখানে থাকি, আমাদের মানবিকভাবে যে আমরা যে আমাদের মানবিকতার সাথে আমাদের যে নৈতিকতার চরিত্র, যে চারিত্রিক বৈশিষ্ট্য থাকা উচিত, জনগণের পাশে থেকে আমরা সেবা করব, সেই দৃষ্টিকোণ থেকে আমরা কতটুকু নৈতিকভাবে আমরা আমাদেরকে নিজেকে আত্মনিয়োগ করতে পেরেছি, কিংবা আমরা কিভাবে করছি, সেই সম্বন্ধে আপনি যদি আমাদের একটু কাইন্ডলি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ রনি ভাই। আসলে আমি যদি আমার এখানকার অবস্থান থেকে আমি মনে করি, রনি ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি বাবু ভাই বলেন। আমি যদি আমার প্রবাসের, আমি যদি আজকে বিলেতের প্রেক্ষাপটে আমি এখানকার, আপনি জানেন যে এই অঞ্চলের মানুষ যারা আমরা বাংলাদেশ থেকে এসেছি, বা যারা সিলেট অঞ্চল থেকে এসেছি, বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছি, আমরা যে তৃতীয় বাংলা বলি, এখানকার কিন্তু আমাদের রাজনীতির সংস্কৃতিতে আমরা সেটাই দেখতে পাই। আপনি যদি 71-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাঙালির প্রতিটি দুর্যোগকালীন মুহূর্ত এবং বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে কিন্তু এই প্রবাসীরা তাদের বেতনের টাকা দিয়েও কিন্তু তারা সাহায্য করেছে। এবং বাংলাদেশের প্রবাসী, আপনি জানেন যে 1971-এর আমাদের মহান মুক্তিযুদ্ধের যে অর্জন,
সেই অর্জনে কিন্তু সরাসরি কিন্তু বিচারপতি আবু সাইদের নেতৃত্বে কিন্তু আমরা আমাদের এইখান থেকে প্রবাসীরা অবদান রেখেছেন। তাই বাংলাদেশের প্রতিটি সংকটময় মুহূর্তে আমরা যদি যে অবস্থানেই থাকি না কেন, আপনি জানেন যে করোনা এখানকার জনজীবনকে স্থবির করে দিয়েছিল, এখানকার প্রত্যেকটা বিষয়টিকে কিন্তু লন্ডভন্ড করে দিয়েছে। তারপরেও কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালনে আমরা সদা প্রস্তুত ছিলাম। আপনার সাথে আমি আরো একটি বিষয় শেয়ার করেছিলাম। আপনি জানেন যে ইতিমধ্যে এখানকার কিন্তু আমরা যারা আনডকুমেন্ট, যারা কাগজপত্রে আছেন, অনেক স্টুডেন্ট আছেন, অনেক মানুষ আছেন, সেটা কিন্তু কোন ডাটাবেজ নেই, কোন সংখ্যা নেই। কিন্তু বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু এখানকার যে মাননীয় হাই কমিশনার কিন্তু সেটাকে আমলে নিয়ে আমরা কিন্তু ফেরত বিমানে করে যারা বাংলাদেশে যেতে যাচ্ছে তাদেরকে কিন্তু যাওয়ার ব্যবস্থাটুকু বাংলাদেশের হাই কমিশন কিন্তু করেছে। পাশাপাশি আমরা দেখি এখানকার যে দুটি বৃহৎ মসজিদ রয়েছে, মক্স কাউন্সিল রয়েছে এবং চ্যারিটি অর্গানাইজেশনের সাথে সাথে আমরা আমাদের যারা সংবাদ কর্মীরা আছে বা আমি বিভিন্ন সেক্টরে জড়িত আছি, আমরা চেষ্টা করেছি জালালাবাদ অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন ক্যাটারার অ্যাসোসিয়েশন এবং চেম্বার সহ আমরা আমাদের যারা নিডি পিপুল তাদেরকে কিন্তু আমাদের অবস্থান থেকে, আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি, মৃত্যুপরিত ছিলাম আমরা, এখন হয়তো বের হয়ে আসছি, কিন্তু সেই অবস্থান থেকে কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা নিয়েছি এবং পাশাপাশি কিন্তু আমরা বাংলাদেশেও আমাদের সিলেট শহর থেকে শুরু করে সিলেটের বিভিন্ন অঞ্চলে এখানকার যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তারা কিন্তু তাদের নিজেদের দায়িত্ব পালনে তারা তৎপর ছিল। একজন প্রবাসী হিসাবে আমরা বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের প্রবাসীদের প্রতি যে বৈরী আচরণ আমরা লক্ষ্য করেছি। তারপরেও কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে আমরা কিন্তু পিছপা হয় নাই। আমরা মাতৃভূমির প্রতি আমরা দায়বদ্ধ ছিলাম এবং দায়বদ্ধ থাকার কারণেই আমাদের যে চিন্তা শক্তি বা যে বড় দাগের যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা এই ক্রাইসিসে আমরা কিন্তু সরাসরি ভাবে সম্পৃক্ত ছিলাম, যেটি ছিলাম 1971 থেকে শুরু করে এখন পর্যন্ত। এবং আপনি জানেন যে এই করোনা পিরিয়ডেও আপনি যদি বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ গত মাসের যেটি পর্যালোচনা করেন, সেক্ষেত্রে দেখবেন সর্বোচ্চ রিজার্ভ কিন্তু বর্তমান গভর্নমেন্টের আমলেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের আমলেই কিন্তু গত মাস পর্যন্ত আমাদের সর্বোচ্চ রেমিটেন্স কিন্তু এই প্রবাসীরা দিয়েছে। আসলে বর্তমানে আমরা আশা হতো ওই বিভিন্ন সময়ে, যেটি মুক্তাদির ভাইও অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনি জানেন যে মুক্তাদির বাবাও একজন সিলেটের স্বনামধন্য রাজনীতিবিদ ছিলেন, তাদের একটা ফাউন্ডেশন রয়েছে, তারাও তাদের ক্রাইসিস মুভমেন্টে চেষ্টা করছেন। এই মুহূর্তে রিমন ভাইরা চেষ্টা করতেছেন, মইনুল ভাই চেষ্টা করতেছেন, বাপ্পিরা জালালাবাদ রোটারি ক্লাব আপনি জানেন যে সেটাও চেষ্টা করছে। আসলে আমরা ক্রাইসিস মুভমেন্টে বাংলাদেশের যে ঐতিহ্য বা সংস্কৃতি রয়েছে সেটি হচ্ছে আমরা পরস্পরের প্রতি আমরা হাত বাড়াই, আমরা মানুষের প্রতি মানবতার ডাকে আমরা সাড়া দিই। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি এখানে মুক্তাদির ভাইও বলেছেন যে আপনি আইনের শাসনের বিষয়টিকে তিনি টেনে এনেছেন বা তার নিকট দর্শককে প্রশ্ন করেছেন। এখানে আপনি যদি সুশাসন নিশ্চিত না করেন, আজকে আপনি যদি বাংলাদেশ সংসদের দিকে তাকান, হয়তো নির্বাচনে প্রশ্নবিদ্ধ ছিল, একজন সচেতন মানুষ হিসেবে আমি বরাবরই বলি সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। হয়তো আমি একটি মুক্তাদির ভাই রাজনৈতিক দল বা অনুসারী নয়, কিন্তু তারপরেও আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি মনে করি সেই বুটটি ছিল প্রশ্নবিদ্ধ বুট এবং সেটি কিন্তু সমগ্র বিশ্ব জানে। কিন্তু আপনি যদি ভালো কাজের মূল্যায়ন না করেন, ভালো কাজের যে আলোচনা না করেন, তাহলে কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের যে 40 বছরের যে আগের যে চিন্তাধারা সেটাই কিন্তু থাকবে। আর বর্তমান সময়টি কিন্তু পাল্টিয়েছে। আজকে পৃথিবীর বিভিন্ন দেশ, এমনকি আমাদের পার্শ্ববর্তী যে দেশ, প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভারত, সেখানে দেখা যায় যে কোনো দুর্যোগ মুহূর্তে প্রতিটি দলের যে সম্মিলিত একটি প্রয়াস লক্ষ্য করা যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মুক্তাদির ভাই হোক আর বাংলাদেশ আওয়ামী লীগ হোক আর অন্যান্য দল হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের বৈরতা কিন্তু সবসময় থেকে যায়। তাই আমরা মনে করি যে করোনায় আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, আমাদেরকে মানবিক হতে শিখিয়েছে, আমাদেরকে দরদি হতে শিখিয়েছে এবং আমাদেরকে ভাতৃত্ববোধের যে পরিচয় সেটি কিন্তু আমরা এই করোনা কালেই অর্জন করেছি। তাই আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে প্রয়োজন সহনশীল এবং একটি যোগ্য যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বের ধারাবাহিকতা হোক আর জনগণের ভোটের নিশ্চয়তা আমরা প্রত্যাশা করি। কিন্তু আপনার আজকের আলোচনার মাধ্যমে যে সুশাসনের কথা বলা হচ্ছে, সেই সুশাসনটা কিন্তু অর্জনে আপনাদের গণমাধ্যমের ভূমিকা নিতে হবে।
ধন্যবাদ বাবু ভাই, ধন্যবাদ। আমি একটু অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমার অনুষ্ঠানের শেষে যাওয়ার পূর্বে আমি একটু টরন্টোতে রিমন ভাইয়ের কাছে একটু সংযোগ স্থাপন করব, তারপর আমি সব অতিথির কাছে আপনাদের ক্লোজিং রিমার্কস নিব এবং রনি ভাই, আমি একটু ইন্টারভিউ করতে চাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের, যেহেতু আমরা রিমন ভাইকে স্ক্রিনে এনেছি, রিমন ভাই আপনার কাছে যে প্রশ্ন ছিল, রনি ভাই আমি সেটা উপস্থাপন করবো এখন। না, গো আহেড, তোমার কোনো প্রশ্ন থাকলে রিমন ভাইকে জি, করতে পারো। রিমন ভাই, আপনার কাছে বনানী আক্তার দর্শক জানতে চেয়েছেন যে রিমন মাহমুদ কানাডাতে বাংলাদেশ সহ গোটা পৃথিবী থেকে বিশ্ব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা আগামী দিনে আসবেন। প্রশ্নটা দেখানো যাবে? কোনো কারণে কথাটা আসছে না, সরি। আবার প্রশ্ন কর। আপনি কি আমার কথা শুনতে পারেন নাই? এখন শুনছি। না, ওকে, প্রশ্নটা ছিল যে জনাব রিমন মাহমুদ কানাডাতে বাংলাদেশ সহ গোটা পৃথিবী ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তারা আগামী দিনে আসবে কোভিড-19 এ। আগামী সেশনে যেটা বলতে চাইছি আমরা, এই সময় বিভিন্ন সময়ের সমস্যার সম্মুখীন হবে। এই সমূহ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। I guess very good question, Bonani Akhtar. মানে good question না, it is critical question because অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসবে এবং তারা তাদের ফ্যামিলিকে রেখে আসছে। যদিও বলে যে টিউশন পুরো নিয়ে আসছে, ইউ এন্ড আই নো টিউশন পুরো হাতে থাকে না, জমি বাড়ি বিক্রি করে আসছে, অথবা সবাই এখানে কোটিপতির ছেলে মেয়ে পড়তে আসছে না। আমরা মধ্যবিত্ত মানে বলবো একটা স্বপ্ন নিয়ে এখানে আসছে। এবং you and I, we all know they have to work in their own way and we all know, so আমি ওদিকে যাচ্ছি না। আমি বিসিসিবিতে কখনো এর আগে আমরা বাংলাদেশি যারা আছেন তাদেরকে অ্যাপ্রুভ করতাম না। আমাদের ক্রাইটেরিয়া ছিল বাংলাদেশি কেনেডিয়ান রেফিউজি হতে হবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা কানাডাতে আছে, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে। এটাকে আমরা চেঞ্জ করেছি, করে বলেছি যারা বাংলাদেশ থেকে কানাডাতে আসবে, যেমন কোন প্রসপেক্টিভ ইমিগ্রেন্ট যার 90% ইমিগ্রেশন ডান, মেডিকেল হয়ে গেছে, সেটা আসবেই ইনশাআল্লাহ। কিংবা স্টুডেন্ট যে ভিসা পেয়েছে সেটা আসবেই ইনশাআল্লাহ। সো ফার্স্ট থিং, এটা আমি বললে হয়তো ইউ উইল ফিল যে আমি বিসিসিবি তে আছি বলে বলছি, আমি ডিরেক্টলি বলছি, টক টু আদার পিপল। আই হিয়ার দিস ফিডব্যাক মানে এভরি টাইম, যে ভাইয়া আমি বাংলাদেশ থেকে কানেক্টেড হয়েছি বিসিসিবির সাথে, এবং BCCB is an exemplary support system. You have to believe in it. And what you need to know is that আমি BCCB না, BCCB যে মানুষগুলো আছে 30,000-এর মধ্যে 95% পিপল আর অনেক, তারা প্রচন্ড ভালো মানুষ। They are eager to help you. যে উত্তরগুলো আমরাও জানি না। So get connected with BCCB, number 1. Number 2, there is a BCCB student support system, যেটা এই মুহূর্তে তাফাসিনের নামটা বললাম, আমাদের এই সিলেটি, ওকে বলছি, আমি দেখেছি, হ্যাঁ, এবং মেজবা মাহতাব, they are managing it and we want students to get involved, come and work, be the face. তখন যেটা হবে, when you tell us যে আমরা এই প্রবলেমে পড়ছি, we can figure it out. এবং believe in me, শুধু আমি না, আমরা সবাই, যে আমি চাইলেই কিন্তু রনির কাছে যেতে পারি, রনি এই ছেলেটা এই বিপদে আছে, একটু কি হেল্প করা যাবে কিনা। আমি চাইলেই কিন্তু হয়তো বাপ্পির কাছে বলতে পারি, ইভেন ইট ডাজন্ট ম্যাটার কে কোথায় আছে, আমি জাস্ট বলছি নলেজ এই কানেক্টিভিটিতে ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো ফার্স্ট থিং, এখনো যেটা হচ্ছে, অনেক স্টুডেন্ট ডিরেক্টলি বলে না, লজ্জা পায়। আমি এটা দেখেছি, রাইট? ওকে, বিসিসিবি হয়তো পুরো ইয়ের মধ্যে বলছে না যে 30,000 মানুষের সামনে বলবো কিনা। ভাই আপু তাদেরকে বলছি, আমিও তাই বলতে আমারও লজ্জা লাগে, রাইট? বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট আ ওয়ে টু গেট কানেকশন। এবং এই কানেকশনের একটা জিনিস আছে কি, অ্যাডমিন তো প্রচুর আছে, অনেকেই ম্যানেজ করে ফোরাম। ইউ ক্যান রিচ আউট ইভেন উইথ সিম্পল, যে রনিকে আমি চিনি না, বাট রনি ভাই দেখলাম একটা সুন্দর কমেন্ট করেছে, ভাইয়া ক্যান আই সেন্ড ইউ আ মেসেজ, এটা বললে কিন্তু রনি হোক, আহাদ ভাই হোক, মইনুল ভাই হোক, যে কেউ সবাই বলবে যে প্লিজ ডু সেন্ড। এইটুকু ভদ্রতা আমরা সবাই করি, রাইট? সো দেন টেল হিম যে দিস ইজ দ্য প্রবলেম আই নিড। এই জায়গাটা একটা ওপেন হতে হবে, এবং যেটা আমাদের ক্ষমতার বাইরে উই ক্যান রিচ আউট। আমি শেষ করব এই প্রশ্নটা, এই উত্তরটা দিয়ে, একটা স্টেট কি বলে, প্রশ্ন না, একটা ঘটনা দিয়ে। সেটা হলো, আমাদের এখানে ইয়ে ভাই আছেন, ওই যে পাকিস্তানি মাজহার ভাই, উনি এমপি ক্যান্ডিডেট ছিলেন, ইফ ইউ রিমেম্বার, মাজহার ইকবাল।
তো উনি একদিন আমাকে রিচ আউট করেছে কিছু স্টুডেন্টদের ব্যাপারে। তো যখন স্টুডেন্টদের সাথে রিচ আউট করেছে আমরা কানেক্ট করে দিয়েছি, বাট আই এম সেইং your community, not only BCCB, there are many other forums right now. They are eager to support you. You need to connect with us and tell us about your problem. এবং আমরা অনেকেই এই পথ দিয়ে যাত্রা করেছি, জানি কি প্রবলেমটা হবে, উত্তরটাও হয়তো আছে। এই শেয়ার করাটা নিয়ে ইম্পর্টেন্ট, মানে হয়তো আমাদের হেল্প হবে। আমি জানি না উত্তর দিতে পেরেছি না বাপি, ধন্যবাদ আসলে মোস্ট ইম্পর্টেন্ট থিং। স্পিক আপ, কানেক্ট এন্ড আস্ক ফর দ্য হেল্প। আসলে কি আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে যারা স্টুডেন্ট আসছেন কিংবা আসবেন আগামীতে, তারা হয়তো বা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। যদি আমরা বিসির সাথে কানেক্ট থাকি অনেক ধরনের এই সমস্যাতে উত্তর পাবো। ধন্যবাদ রিমন ভাই। রনি ভাই, গো আহেড। বাপ্পি, আমার এই শেষবারের মতো যাবার সুযোগ হবে, অনুষ্ঠানের স্বল্পতার কারণে অনেকক্ষণ ধরে আমরা অনেক লাইভে আছি। মুক্তাদিবের কাছে একটা প্রশ্ন ছিল, আপনি কি পড়া শোনাবেন? জি, মুক্তাদিবের কাছে ছিল যে মাহবুব রহমান নিউ ইয়র্ক থেকে উনি করেছেন যে, জনাব খন্দকার মুক্তাদির সাহেব, আপনি একজন সফল রাজনীতিবিদ হিসাবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে কোভিড-19 আসার পর আমরা দেখেছি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সমন্বয়হীনতার অভাব, যার কারণে আমরা কোভিড থেকে যেভাবে উত্তরণের পথ খোঁজার উচিত ছিল সেটা কিন্তু আমরা পারিনি এবং দেশ একটা হযবরল অবস্থায় আছে। 4 মাস পরেও আজকে আমরা এর থেকে কি উত্তরণ পেতে পারি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমাদের হযবরল অবস্থার মধ্যে তো আমরা আছি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। প্রথমত আমাদের দেশটার সমস্যা হলো আমাদের রিসোর্স কম, মানুষ বেশি। সুতরাং যেহেতু রিসোর্স কম, মানুষ বেশি, আমাদের মার্জিন অফ এররও খুব সংকীর্ণ। আমাদের ভুল করার জায়গাটা, ভুল করলে সেই ভুল শোধরানোর জায়গাটি খুব সংকীর্ণ। এখন আমাদের যে জিডিপির আপনি যদি ডিস্ট্রিবিউশনটা দেখেন, আমাদের প্রায় 1/5 হচ্ছে কৃষির উপর নির্ভরশীল, 17-18% হচ্ছে এক্সপোর্টের উপর নির্ভরশীল, বাকিটা সার্ভিস ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং। তো এবং এক্সপোর্টও আমরা শুধু একটি প্রোডাক্টের উপর নির্ভরশীল। আমাদের টোটাল এক্সপোর্টের 82% হচ্ছে রেডিমেড গার্মেন্টস, তৈরি পোশাক। তো এমন একটি দেশ যেখানে শ্রমের বাজার বেশি বিস্তৃত হয়নি এবং গত 10-12 বছর ধরে আমাদের দেশে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ কম থাকার কারণে এমপ্লয়মেন্ট সেভাবে ক্রিয়েট হয়নি। এমপ্লয়মেন্টের এই চাপটা আমরা অনেকখানি বুঝতে পারি না, এই জন্য যে আমাদের একটা জনসংখ্যার, একটা কর্মক্ষম জনসংখ্যা, প্রতি বছর আমাদের এখানে প্রায় 22 লাখ লোক কর্মের উপযুক্ত হয়, এই কর্মের বয়সে ঢুকে প্রতি বছর। এই জনসংখ্যার মধ্যে, কর্মক্ষম জনসংখ্যার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ প্রতি বছর বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলে যায় শ্রমের বাজারে, এবং তাদের পাঠানোর রেমিটেন্সের কারণে যে কনজিউমার স্পেন্ডিংটা হয় তাদের পরিবারগুলির মাধ্যমে, সেই কারণে অর্থনীতির উপর চাপটা অনেক কম থাকে। আমি এখন এই কোভিডের কারণে আমরা যে হযবরল অবস্থাটি ঘটিয়েছি সেটা হলো, প্রথমত রেমিটেন্সের আয়ের উপর আমরা ভীষণভাবে নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এই করোনার প্রাদুর্ভাবের কারণে এবং বিশেষ করে সৌদি ইকোনমির উপরে তেলের দাম কমে আসার কারণে, প্রচন্ড চাপের কারণে মধ্যপ্রাচ্য থেকে আমাদের লোকরা ক্রমাগত ফিরছে এবং ওই দেশে আমরা নতুন করে লোক পাঠাতে পারছি না। এটি হচ্ছে রেমিটেন্সের উপর চাপ, প্রবাসী আয়ের উপর চাপ। দ্বিতীয়ত, করোনার সংক্রমণের পর থেকে আমরা করোনাটি কন্টেইন করার জন্য কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারিনি। আমরা যদি দেখেন, আমাদের এখানে প্রথম করোনার রোগী শনাক্ত হয় মার্চ মাসে, জানুয়ারিতে হয়েছে চায়নায়। আমরা যদি সেই সময় থেকে আমাদের ইনকামিং প্যাসেঞ্জারদের ঠিক মতো মনিটর করতাম, আমরা প্রথম সংক্রমণের পরে আমরা যদি ঠিক মতো কন্ট্যাক্ট ট্রেসিং করতাম এবং এফেক্টেড লোকদের এফেক্টিভলি কন্টেইন করতাম, আইসোলেশনে নিতাম, কোয়ারেন্টাইনে করতাম, তাহলে এই রোগটি এত ব্যাপকভাবে এই দেশে ছড়াতে পারতো না। কিন্তু আমরা নির্বিকারে এটা ছড়াতে দিয়েছি। আরেকটি বড় সমস্যা হচ্ছে, আমাদের এখানে এনাফ টেস্টিং ফ্যাসিলিটি নাই। আপনি ঢাকার বাইরে, আপনাদের সবারই সিলেটের রুট আছে, সিলেটে একটা লোক যদি তার করোনা পরীক্ষা করায়,
সে সেটির রেজাল্ট জানবে 7 থেকে 12 দিন পরে। তার মানে এই সময়ের মধ্যে সে হয় ভালো হয়ে যাবে অথবা গুরুতর অসুস্থ হবে, আরো ভাগ্য খারাপ হলে সে মৃত্যুবরণ করবে, কিন্তু ততদিনেও তার টেস্টের রেজাল্ট আসবে না। এবং প্রতিদিন বাংলাদেশে যে মৃত্যুর সংখ্যা বলা হয়, মনে করেন যে গতকাল মারা গিয়েছে 40 জন, লেটস সে বলা হবে করোনা রোগে আক্রান্ত হয়ে 40 জন মারা গিয়েছে, আর করোনার উপসর্গ নিয়ে আরো এতজন মারা গিয়েছে। তার মানে ওই লোকগুলির সিমটম আছে কিন্তু টেস্টের রেজাল্ট আসে নাই, সেজন্য জানে না ওইগুলি করোনা রোগী কিনা। এইভাবে টেস্টিং ফ্যাসিলিটির অপ্রতুলতার কারণে, এবং 2-4টি সংস্থা আমরা দেখেছি যারা করোনা রোগীতে টেস্ট নিয়েছে কিন্তু তাদের রিপোর্টগুলি প্রতারণাপূর্ণ, আসলে কোনো রিপোর্ট না, ওরা ইচ্ছা মতো রিপোর্ট ছেপে দিয়ে দিয়েছে। যেই কারণে করোনার টেস্টিং ফ্যাসিলিটি অপ্রতুল এবং টেস্টের রেজাল্ট নির্ধারিত সময়ের মধ্যে জানার কোনো উপায় নাই, এজন্য রোগটা ক্রমাগত ছড়িয়েছে। দ্বিতীয় হলো, এটি আমাদের দুর্ভাগ্য, একটু সময় নিলেও জিনিসটা আপনাদেরও জানা উচিত, আপনাদের কারো যার যার ক্ষেত্র থেকে যদি দেশের ভূমিকা রাখতে পারেন সেটি আমাদের জন্য সৌভাগ্য হবে। বাংলাদেশ, আমরা বলি এখন আমরা আমাদের জিডিপির সাইজ হচ্ছে 300 বিলিয়নের উপরে। তার মানে কি, আমাদের বাংলাদেশি টাকায় আমরা প্রায় 25-26 লক্ষ কোটি টাকা হচ্ছে আমাদের অর্থনীতির আকার, বাৎসরিক জিডিপির সাইজ। এরকম একটি দেশে গত 4 মাস ধরে আমরা 2-4 হাজার ভেন্টিলেটর আনতে পারি নাই, আইসিইউ ফ্যাসিলিটি ক্রিয়েট করতে পারি নাই। তার মানে আপনি যদি করোনায় অসুস্থ হন তাহলে আপনার যাওয়ার কোনো জায়গা নেই, এবং হাসপাতালগুলিতে ডাক্তাররা পর্যাপ্ত পরিমাণে সুরক্ষা উপকরণ পায় নাই, পিপি পায় নাই প্রথম দিকে, অনেক চিকিৎসকরা আক্রান্ত হয়ে গিয়েছে। হাসপাতাল থেকে রোগীরা পালিয়ে চলে আসে। আপনি অনেক হাসপাতাল পাবেন যেখানে বেড আনইউজ পড়ে আছে। কেন? কারণ মানুষ ভয়ে হাসপাতালে ঢুকে না, হাসপাতালে ঢুকে চিকিৎসার কোনো উপায় নেই, আপনাকে প্রপারলি অ্যাটেন্ড করবে না। তো এই অবস্থা থেকে আমার প্রশ্নকর্তার প্রশ্ন ছিল, এই অবস্থা থেকে আমরা বের হতে পারবো কিনা? বের হতে তো অবশ্যই পারবো। বের না হয়ে কি আমরা এই 16-17 কোটি মানুষই মারা যাব? বের হওয়ার জন্য যত দেরি হয়ে যাক, এখনো সরকারের উচিত এই রাষ্ট্রের ব্যবস্থাপনার দায়িত্বে থাকার কারণে তাদের দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসা, টেস্টিং ফ্যাসিলিটি, এনাফ টেস্টিং ফ্যাসিলিটির ব্যবস্থা করা, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা, ক্রাশ প্রোগ্রাম নিয়ে দ্রুত এনাফ আইসিইউ ফ্যাসিলিটি তৈরি করা, এবং কন্টাক্ট ট্রেসিং করে যারা এফেক্টেড এবং যারা সাম্প্রতিককালে অন্যদের সাথে মিশেছে তাদের আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা করা, এবং বিশেষ করে নিম্নবিত্ত মানুষ যেন আরেকটি দুর্ভিক্ষের কবলে না পড়ে সেই জন্য এই করোনার প্রাদুর্ভাবকালীন সময়ে তাদের খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করা। এই জিনিসগুলি যদি করতে পারে তাহলে আমরা এখান থেকে বের হয়ে আসবো। আরেকটা জিনিস আমি বলে শেষ করি, আপনাদের কানাডা বলেন, আমেরিকা বলেন, বা এন্টায়ার ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, এই যে আমেরিকা ইতিমধ্যে কোভিডে $2.5 ট্রিলিয়নের উপর তার ফান্ড কমিট করেছে, ইনভেস্টমেন্ট। ইংল্যান্ড প্রথম অবস্থায় বলেছে যে আমি সবাইকে ছুটি দিয়ে দিলাম, প্রাইভেট সেক্টরের, পাবলিক সেক্টর, এসেনশিয়াল সার্ভিস ছাড়া সবাই ঘরে থাকো। গভর্নমেন্ট কি বিয়ার করবে? 80% of their monthly salary would be borne by the government. কেন? কারণ করোনার সময় আপনার ফিজিক্যাল স্ট্রাকচারের ক্ষতি হচ্ছে না, এটি তো সাইক্লোন না, বন্যা না, ফিজিক্যাল স্ট্রাকচার এজ ইট ইজ থাকছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার হিউম্যান রিসোর্স। আপনি যদি আপনার হিউম্যান রিসোর্সটা প্রিজার্ভ করতে পারেন তাহলে করোনার প্রাদুর্ভাব কেটে গেলে ইকোনমি দ্রুত তার আগের অবস্থায় ফেরত আসবে। এই জন্য আমাদের সরকারের দায়িত্ব হচ্ছে এই কঠিন সময়ে মানুষ, আমাদের হিউম্যান রিসোর্স গুলি যেন ঠিক মতো প্রিজার্ভ হয়, মানুষ যেন আরেকটি দুর্ভিক্ষের কবলে না পড়ে, মানুষের কাছে, নিম্নবিত্তদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে, এবং দ্রুত এই মহামারী রোধ করার জন্য এনাফ টেস্ট, আইসোলেশন, আপনার আইসিইউ ফ্যাসিলিটি ক্রিয়েট করা, কন্টাক্ট ট্রেসিং এর মাধ্যমে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা, তাহলে ইনশাল্লাহ এই অবস্থা থেকে আমরা বের হয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ মুক্তাদির ভাই। আমি আপনার কাছে আসার পূর্বে শেষবারের মতো বাপ্পি, আমাদের বেশ কিছু কমেন্টস আছে, কয়েকটা যদি আপনি পড়ে শোনাতেন। আসলে দর্শকরাই আমাদের প্রাণ, তারা অনেকক্ষণ ধরে অনেক কমেন্ট দিচ্ছেন, কাইন্ডলি আপনি যদি একটু বলতেন আমাদের অতিথিদের। ধন্যবাদ মুক্তাদির ভাই, আসলে আপনার সুন্দর এবং এত সুন্দর করে বলার জন্য। আশা রাখি দর্শক আজকের এই অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু তথ্য পেলেন। যাই হোক, আমি কমেন্ট পড়ছি। কমেন্টের মধ্যে একটি হচ্ছে যে মই আজিজ আমাদের টরন্টো থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে সম্মানিত অতিথিগণকে টরন্টো বাংলা পাড়া ক্লাবের
সদস্যগণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনাকে অভিনন্দন মইয়াজি, সবসময় আপনি আমাদের পাশে থাকার জন্য। আজকাল কানাডা মিররের পরিবারের অনেকের শুভেচ্ছা, ধন্যবাদ। মোহাম্মদ রেজাউর রহমান আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, উনিও এসেছিলেন কিছুদিন আগে, উনি আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ফারহানা মমতাজ শান্তা, we are all listening, thanks everyone for spending your valuable time for us. ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ফারহানা শান্তা। মোহাম্মদ রেজাউর রহমান, ইনি আবার লিখেছেন ভেরি ইউজফুল ডিসকাশন, ওকে ধন্যবাদ। সাইফুল করিম চৌধুরী লন্ডন থেকে লিখেছেন গুড ডিসকাশন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আবার লিখেছেন মোহাম্মদ রেজাউর রহমান লিখেছেন, I congratulate all the guests for conversation discussion. ধন্যবাদ ভাই রেজাউর রহমান আপনার সুন্দর মন্তব্যের জন্য। এনায়েত হোসেন শাহজালাল ইউনিভার্সিটি থেকে এনে লিখেছেন থ্যাংক ইউ বাপকে, ধন্যবাদ এনায়েত সুন্দর মন্তব্যের জন্য। আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম, রিয়েল থ্যাংক ইউ ভেরি মাচ। জনাব মুক্তাদির, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। সুবায়েদ আহমেদ, আসসালামু আলাইকুম। আফজাল আব্দুল্লাহ, অনেক ধন্যবাদ সবাইকে। সাদ চৌধুরী, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। সাদ ভাই হচ্ছেন আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সবাইকে সালাম অভিনন্দন। আজকের পরিবার ধন্যবাদ জানিয়েছেন সাদ ভাই আবারও। ফয়সাল আহমদ, থ্যাংকস পাপ্পি। ফারহানা মমতাজ শান্তা, রিমন ভাই, ইউর ডেজিগনেশন ফর আওয়ার কমিউনিটি ইজ দ্য ফেনোমেনাল, ওকে ধন্যবাদ ফারহানা শান্তা আপনার মূল্যবান জন্য। মইয়াজিজ, ওয়েল সেড মুক্তাদির ভাই, এজ ইউজুয়াল, আল্লাহ ব্লেস ইউ, ধন্যবাদ ফারহানা। এই ছিল আমার কাছে আসলে বেসিক্যালি অনেকগুলো তথ্য। আশা রাখি আমরা এখন ধন্যবাদ বাপ্পি। আমি অনুষ্ঠান একদম শেষ দিকে চলে আসছি। অনুষ্ঠানের আজকের সমাপ্তির পূর্বে আমি আমাদের অতিথিদেরকে ওনাদের ক্লোজিং রিমার্কস দেওয়ার জন্য অনুরোধ করবো। প্রথমে আমি আমাদের বাংলাদেশে আমাদের মুক্তাদির ভাইয়ের কাছে আমি সংযোগ স্থাপন করব। মুক্তাদির ভাই, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে বাংলাদেশে, তারপরও আপনি আমাদের কানাডাবাসীর আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে আমাদেরকে সংযুক্ত হয়েছেন, এই জন্য আমরা কানাডাবাসীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং কানাডায় আপনার আসার আমন্ত্রণ রইল। আপনি সপরিবারে আসবেন করোনা উত্তরণের পরে। আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন মুক্তাদির ভাই, অনুষ্ঠান একদম শেষ দিকে চলে আসছি, বিদায় নেওয়ার পালা, আপনি যদি কিছু বলতে চান। আপনাকে এবং আজকাল পরিবারকে আমি কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমার সাথে যারা ছিলেন আলোচক, আমার ক্যাডেট কলেজ জীবনের বন্ধু, আমার ঘনিষ্ঠ বন্ধু লিমন মাহমুদ সহ আরো যারা আলোচক ছিলেন, আপনাদের কথা শুনে আমি অনেক কিছু শিখেছি আজকে, আপনাদের ধন্যবাদ। আর আজকাল পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আর কানাডায় আমাদের বাংলাদেশি ক্যানাডিয়ান যারা আছেন বা ক্যানাডিয়ান বাংলাদেশি যারা আছেন, আপনাদের সবার প্রতি দোয়ার দরখাস্ত জানাই। বাংলাদেশ, আপনারা যেমন এই সমস্যা থেকে বের হয়ে আসেন, আমরা দোয়া করি আপনারা দোয়া করবেন বাংলাদেশ যেন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, শাসনতান্ত্রিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং এই চিকিৎসা ব্যবস্থাপনার ক্ষেত্রে, প্যান্ডেমিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। প্রত্যেকের জীবনে, ব্যক্তির জীবনে যেমন কালো সময় আসে, রাষ্ট্রের জীবনেও সেরকম একটি ক্রান্তিকাল আসে। আমরা যেন এই ক্রান্তিকাল পেরিয়ে একটি স্বাভাবিক সময় পদার্পণ করতে পারি, এজন্য আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খন্দকার মুক্তাদির ভাই, আপনারা নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আমি আমার আমেরিকা, আমাদের জালালাবাদ স্টেট আমেরিকা ইনকের সভাপতি জনাব হেলাল চৌধুরী। হেলাল ভাই, আমরা অত্যন্ত আনন্দিত আপনি ব্যস্ততার মধ্যে আমাদের এই পর্বতে অংশগ্রহণ করেছেন, এই জন্য কানাডাবাসীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আফটার করোনা আপনাকে কানাডায় ভ্রমণের আমন্ত্রণ রইল। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, অনুষ্ঠানের আমরা একদম শেষ দিকে চলে আসছি, জনাব হেলাল ভাই। জি ধন্যবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আজকাল পরিবারকে যারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আজকের এই প্যানেলে যারা অংশগ্রহণ করেছেন, সবাই বিজ্ঞ, সবার কাছ থেকে বেশ মূল্যবান অনেক কিছু শিখলাম, আমরা সবাই জানলাম। এবং কানাডায় যারা প্রবাসী বাংলাদেশি আছেন, যারা অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমি আমেরিকার প্রবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা সারা বিশ্বে যারা বাংলা ভাষাভাষী মানুষ এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা আপনারা ধৈর্য সহকারে অনুষ্ঠানটি দেখার জন্য। এবং আমি
জি পরিশেষে একটা বলেন কথা বলতে চাই, সারা বিশ্বই একটি ক্লান্তিকাল অতিক্রম করতেছে। সারা পৃথিবীতে এই বিভিন্ন জায়গায়, পৃথিবীর এমন কোনো জায়গা নাই মনে হয় এই করোনার প্রাদুর্ভাব বা করোনার আক্রমণ থেকে রক্ষা পায় নাই। তো আমি সবাইকে সবার প্রতি সহমর্মিতা এবং সাহায্যের আহ্বান জানাই। যে যেখানে যে অবস্থানে আছেন প্রত্যেকের প্রতি যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, হয়তো এই দুর্যোগকালীন সময় সারা পৃথিবী এই মহা দুর্যোগ থেকে হয়তো খুব শীঘ্রই উত্তর পাবে এবং সবাই আবার স্বস্তিতে স্বাভাবিক জীবনে ফিরে আসবো, সেই আহ্বান মহান আল্লাহর কাছে কামনা করি। সবাইকে আবারও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব হেলাল চৌধুরী, আপনি সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আবারও আজকাল কানাডার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনি আমাদের সাথে এই সময়টুকু ব্যয় করার জন্য। আমি আমাদের লন্ডনে আমাদের জনাব আহাদ চৌধুরী বাবু ভাই, আমি বাবু ভাইকে আজকের আমাদের অনুষ্ঠানের দর্শকদের উদ্দেশ্যে ওনার ক্লোজিং রিমার্কস দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য রনি ভাই এবং বাপ্পিকে। পাশাপাশি আজকে যে তিনজন আলোচক এই প্যানেলে ছিলেন, তারা আসলে সমাজ এবং রাষ্ট্রকে আলোকিত করছেন, তারা কমিউনিটিকে আলোকিত করছেন এবং মানুষের কল্যাণে তারা নিবেদিত। তো আমি প্রত্যাশা করি, এখানে স্বাস্থ্য সেবার কথা বলা হয়েছে, বিভিন্নভাবে আলোচনায় উঠে এসেছে। স্বাধীনতা উত্তর 48 বৎসরে আমরা কিন্তু একটা স্বাস্থ্য নীতিও করতে পারি নাই। সেই ব্যর্থতা কিন্তু মুক্তাদির ভাই সহ যারা রাজনৈতিক বড় বড় দলগুলো আছে তাদের সেই ব্যর্থতার দায়ভার কিন্তু আমরা সাধারণ জনগণ আমরা নিচ্ছি। তবে আমি প্রত্যাশা করি যে মুক্তাদির ভাইদের মতো যারা জ্ঞানী বা শিক্ষিত রাজনীতিবিদ আছেন, তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিকে আলোকিত করবেন এবং রাজনীতিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমরা একজন প্রবাসী হিসাবে বাপ্পি হোক আর রনি ভাই হোক বা রিপন ভাই বা হেলাল ভাইদের মতো আমারও প্রত্যাশা, সেই প্রত্যাশাটা হচ্ছে আমরা বিদেশে যখন মূলধারার যে পত্রিকাগুলোতে আমাদের বাংলাদেশ নিয়ে বিরূপ মন্তব্য করা হয় বা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় বা সংবাদ উঠে এসে, তখন কিন্তু আমাদের গায়ে কালিমা লেপন হয়। তাই আমরা মনে করি এই মুহূর্তে যে বাংলাদেশের বিরোধী দল হোক সরকারি দল হোক, আসলে রাজনীতিতে যদি আপনি স্বচ্ছ মানুষরা রাজনীতিতে অংশগ্রহণ না করে, আপনি আজ থেকে 2-4 বছর বা 10 বছর আগের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু এখন নাই। আজকে আমরা দেখতে পাই কালো টাকার মালিকরা, আজকে দেখা যায় যে সংসদের 330 জনের মধ্যে 220 জন হচ্ছেন ব্যবসায়ী। তাই রাজনীতিকে ব্যবসা নয়, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে। যেভাবে আমাদের পূর্বপুরুষরা রাজনীতিতে অবদান রেখেছেন, আমরা সেইভাবে মনে করি যে স্বচ্ছ মানুষরা, সাদা মানুষরা রাজনীতিকে আসবেন, তারা আলোকিত করবেন সমাজ এবং রাষ্ট্রের প্রয়োজনে তাদের দরকার। তাই আমি আজকের এই আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের আজকাল মিররকে এবং লন্ডনের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ বাবু ভাই আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত হওয়ার জন্য। আমাদের সর্বশেষ অতিথি আমাদের টরন্টো কানাডার রিমন ভাই। রিমন ভাই, আপনাকে আসলে কৃতজ্ঞতার ভাষা আমার নেই। আপনি এত ব্যস্ততার মধ্যেও আমি জানি আপনি পারিবারিকভাবে অত্যন্ত একটা নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তারপরেও আপনি আমাদের সাথে এতটুকু সময় ব্যয় করেছেন, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার আজকের ক্লোজিং যা বলার একটু কাইন্ডলি যদি বলতেন। থ্যাংক ইউ এভরিবডি। মানে আমার কাছে সবচেয়ে বড় পাওয়াটা হলো এটাই যে আপনাদের সবার সাথে পরিচয় হলো, আমার ছোটবেলার বন্ধু মুক্তাদিরের সাথে দেখা হলো। রনি, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। Canada, if you are in Canada, if you are Bangladeshi Canadian, get connected with BCCB, Bangladeshi Canadian Bangladesh. It will wow you. If you are not in Canada, Moinul Bhai, Helal Bhai, Ahad Bhai, Muqtadir, check out BCCB Matrimonial, Heavenly Match. It is creating a completely new tomorrow. Check it out. আমি আর কিছু বলবো না। 19,000 global Bangladeshis are connected, helping each other get married. Thank you so much. আপনি ধন্যবাদ। আপনি বিয়ে শাদীর ব্যাপারে ঘটকালি করতেছেন, এটাই হলো মূল কথা। আপনারা না দেখলে কল্পনা করা যাবে না। গত সপ্তাহেও 7-8টা বিয়ে হয়েছে। না জানি সবার বিয়ের দায়িত্ব নিয়ে নিয়েছেন আপনি। ধন্যবাদ, অসংখ্য
থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রিমন ভাই। আমাদের সমন্বয়কারী বাপ্পি, আমরা অনুষ্ঠান একদম শেষ দিকে চলে আসছি। আপনি যদি অনুষ্ঠানের সমাপ্তির পূর্বে কিছু বলতে চান, তারপর আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নেব। আমি আসলে আজকের অনুষ্ঠানের আমাদের লন্ডন থেকে আহাদ ভাই এবং হেলাল ভাই, নিউ ইয়র্ক থেকে রিমন ভাই তো আমাদের সবসময় আশা প্রাণ জুগিয়ে থাকেন নিউ ইয়র্ক থেকে, এবং বাংলাদেশে যে আমাদের সিলেট এবং আমাদের এলাকার যে বিএনপি ক্যান্ডিডেট ছিলেন গত ইলেকশনে, আমাদের প্রাণপ্রিয় মুক্তাদির ভাই সহ অনুষ্ঠানের সবাইকে অত্যন্ত ধন্যবাদ। এই প্যানেলের আজকে সুন্দর একটা গঠনমূলক আমরা কিছু আলোচনা করেছি। যতটুকু আলোচনা করি না কেন, আমার যেটা মনে হচ্ছে এই আমরা একটা কঠিন সমস্যার মধ্যে চলছে। এই সমস্যা থেকে উত্তরণের পথ যতই সরকার করুক না কেন, কিংবা যত ধরনের নিয়ম বিধি মেনে দেওয়া হোক না কেন, কিন্তু তারপরে যদি আপনি যদি আমরা ব্যক্তিগতভাবে যদি সচেতন না হই, তাহলে কিন্তু আমরা খুব একটা ভালো দিকে যেতে পারবো না। তাই আমি সবার কাছে আবার অনুরোধ জানাচ্ছি, আসলে আমরা সবাই যার অবস্থান থেকে আমরা সচেতন হই। সামনে কোরবানি ঈদ আসছে বাংলাদেশে, আমরা জানি কোরবানির সময় একটা মেসি আকার ধারণ হয়। তারপরে আমি অনুরোধ করছি যে সরকার নিয়ম বিধি মেনে চলে, এবং আমি আবার বলতেছি যে সবাই ব্যক্তিগতভাবে সরকার স্বাস্থ্যবিধি মেনে চলুন। অনুষ্ঠানের সবাইকে ধন্যবাদ। আমি আগামী 31 নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি টরন্টো থেকে। সবাইকে এই অনুষ্ঠান টরন্টো থেকে যারা দেখছে সবাইকে ধন্যবাদ। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে অনেকের মন্তব্য সময়ের জন্য পড়তে পারি নাই। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের কমেন্ট গুলো পাবো। রাত্র অনেক হয়ে গেছে, মুক্তির ভাই আপনার চোখের মধ্যে দেখতে ঘুম চলে আসছে। রিমন ভাই, আপনি খুব হসপিটালে এখন বসে এই কষ্ট করে আমাদের সাথে লাইভে আসছেন, ধন্যবাদ আপনাকে। নিউইয়র্কে হেলাল ভাই অত্যন্ত ধন্যবাদ। বাবু ভাই আপনাকে অত্যন্ত ধন্যবাদ। লন্ডন থেকে আশা রাখি আগামীতে হয়তো আবার হবে। সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই জি বাপ্পি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রায় 2 মাস যাবত এই করোনাকালীন সময়ে আমাদের নিয়মিত টক শো আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের পরবর্তী এপিসোড বুধবারে অনুষ্ঠিত হবে আরো কিছু নতুন অতিথিদের নিয়ে। আমরা চেষ্টা করি আপনাদেরকে যতটুকু পারি করোনাকালীন সময় আপনাদেরকে কিছু তথ্য দিয়ে শেয়ার করার জন্য। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই প্রত্যাশাই করি। আজকাল কানাডা পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।